বসার ঘরে বসে আছেন কেউ। নৌশাদ সাহেব উদ্বিগ্ন। তার পাশেই আছেন সায়রা। দুজনের সংকুচিত দৃষ্টি তাদের একপাশের অন্য কাউচে বসা সুদীর্ঘ দেহের গম্ভীর পুরুষটির আননে। মৌনতায় আচ্ছন্ন বসার ঘর। নৌশাদ সাহেবের হৃৎকম্পন বেড়ে চলছে বেগতিক হারে। জানালার গ্রিল গলিয়ে আসা শান্ত প্রভঞ্জনে তিনি শুনতে পাচ্ছেন প্রলয়ের মহড়া। কথা বলতে বলতে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকল অর্হিতা আর পিউলি। বসার ঘরের আগন্তুককে দেখে সন্নিগ্ধ চোখে তাকিয়ে ভ্রু কুঞ্চন করে অর্হিতা। বড় ঢোক গিললেন নৌশাদ সাহেব। গম্ভীর মুখের লোকটি অর্হিতাকে দেখে তার মুখের পরিবর্তন করল। মৃদুহাস্য অধরে বলল, আসসালামু আলাইকুম। অর্হিতা অনেকটা দ্বিধা নিয়ে সালামের প্রত্যুত্তর করে, ওয়ালাকুমুস সালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। পুরুষটি ওঠে দাঁড়াল। অর্হিতার কাছে আসতেই তার প্রশস্ত আখিজোড়া আবদ্ধ হল পিউলির দিকে। চট করেই মিষ্টি হাসল সে। দ্বিধান্বিত গলায় বলল, মিসেস নায়েল? জি। আপনার মেয়ে? জি। গুড। পুরুষটি নিচু হল। পিউলির গালে ছোট্ট চিমটি কেটে বলল, কি নাম তোমার? পিউলি। নাইস নেম। তোমার নাম কি? পুরুষটি অধর চওড়া হল। ভালো লাগল তার। সহাস্য অধরে বলল, মাহিম। মাহিম হাওলাদার। সোজা হল মাহিম। আতকে ওঠে অর্হিতা। নিহিতার হাজবেন্ড। অধৈর্য হয়ে নিজের শ্বশুরের দিকে তাকাল অর্হিতা। তাকে শান্ত থাকার ইঙ্গিত করল নৌশাদ সাহেব। তড়িৎ বেগে ছুটে আসে নায়েল। নায়েলকে দেখে হতভম্ব হয়ে যায় অর্হিতা। কপাল কুঞ্চন করে মাহিম। গুড় হাসল সে। তাচ্ছিল্য ফুটে উঠল কিতপলে তার চোখে। নায়েল ভয়ার্ত। তার কপাল জুড়ে ঘামেরা টুকটুক করে খেলছে। কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে নোনতা জলের নহর। কণ্ঠনালীতে উত্তালতা। মাহিম হাসল। বলল, তুমি কি জেল থেকে পালিয়ে আসলে নাকি? নায়েলের শুষ্ক গলায় কথা আটকে গিয়েছে। সে মিয়ে গলায় বলল, আপনি? আপনি এখানে? হুম। একটা কাজে এসেছি তোমার কাছে। নায়েল দৃঢ় হল। কঠিন গলায় বলল, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মাহিম শান্ত সুরে বলল, উহু, সম্পর্ক নয়। অফিসিয়াল কাজে এসেছি। তোমার কোম্পানির জন্য একটা অর্ডার নিয়ে আসলাম। নায়েল ক্ষয়িষ্ণু চোখে চেয়ে হুকুম করল, অর্হিতা, পিউকে নিয়ে ঘরে যান। জি, চলো পিউ। টুকটুক করে মায়ের সাথে হেঁটে যাচ্ছে পিউলি। তার যাওয়ার পানে চেয়ে আছে মাহিম। নায়েলের ভয়কাতুরে মন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। মাহিম দৃষ্টি অশিথিল রেখেই বলল, বিয়ে করলে কবে? নায়েলের শ্বাস ভারী হতে লাগল। সে কোনো জবাব দিল না। মাহিম নায়েলের দিকে তাকাল। তার মনে হল কেউ যেন নায়েলের লেজে আগুন দিয়ে দিয়েছে। তার তপ্ততায় জ্বলছে সে। মাহিম কৌতূহলী গলায় বলল, তুমি ঠিক আছো নায়েল? নায়েল থতমত খেয়ে বলল, জি। জি। তোমার মেয়ে এত বড় হয়ে গেল। লাস্ট টাইম যখন তোমার সাথে আমার দেখা হয়েছে তখন তুমি অবিবাহিত ছিলে। নায়েল নিজেকে শান্ত করল। পরিস্থিতি বোঝার চেষ্টা করল। চট করেই বলল,
আমরা একে অপরকে ভালোবাসতাম। আমাদের সম্পর্ক থাকাকালীন অর্হিতা কনসিভ করে। আমরা পরে বিয়ে করি। এক নাগারে সকল মিথ্যে উগরে দিয়ে দম ফেলল নাইল। অবাক হল মাহিম। উপহাস মিশ্রিত গলায় বলল, বোন আর ভাইয়ের একই হাল। ইন্টারেস্টিং। নাইলের মেজেজ চওড়া হল, কিন্তু ঘটনা হাতের নাগালের বাইরে। তাদের এই ঘাত-প্রতিঘাত এনজয় করছে সুহাস। নিজের কক্ষের সামনে দাঁড়িয়ে সবটা দেখছে সে। তার ক্রূর দৃষ্টি নাইলের দিকে। দিলে তার পৈশাসিক আনন্দ। দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে রেখেছে সুহাস। তাকে পাশ কাটিয়ে বের হয় রীতি। সুহাস গাঢ় গলায় বলল, কোথায় যাচ্ছ? পিউলির বাবাকে দেখতে। আমি তাকে আগে কখনো দেখিনি। সুহাস অক্ষিপল্লব প্রসারণ করে বলল, আমাকে দেখে মন ভরে না? ঘরে যাও। রীতি অস্বস্তিদায়ক মুখ ভঙ্গি করে। সুডল স্বরে বলল, একটুখানি দেখেই চলে আসব। ঘরে যেতে বলেছি। যাও। দূর। রীতি যেতেই হাত সোজা করে সুহাস। পা চালায় ধীরে। গালভর্তি হাসি নিয়ে মাহিমের সামনে এসে দাঁড়ায়। মাহিম চমকিত হয়। খুশি খুশি মনোভাব নিয়ে মাহিমকে আলিঙ্গন করে সুহাস। অতর্কিত ঘটনায় অপ্রস্তুত হয় মাহিম। চোখ জোড়ায় বিস্ময় খেলিয়ে বলল, তুমি কে? সুহাস হৃদয় গলানো হাসল। অধর প্রসারিত করে বলল, আমি বড় ভাইয়ের কাজিনের হাজবেন্ড। তো এখানে কেন? সুহাস মন্ত্রমুগ্ধের মতো হেসে বলল, ঘরজামাই থাকি। এধারে ওধারে কেউ নাই তো তাই। আমি কিন্তু আপনার বিশাল ফ্যান ভাই। কুসুমপুরে আমার এক বন্ধু থাকত। আপনার কথা অনেক শুনেছি ওর কাছে। ইয়াং জেনারেশন ইন্সপিরেশন আপনি। আই স্যালুট ইউ ভাই। গায়ে পড়া লোক একদম পছন্দ না মাহিমের। রাজনীতিতে অল্প সময়ে ভালো নাম কামিয়েছে সে। তার এলাকার মানুষ তাকে অনেক সমীহ করে, মান্য করে। নায়েলের বিস্ময়ও আকাশ ছুল। গড়গড় করে কথা বলছে সুহাস। কিন্তু সে বুঝতে পারল না মাহিমের সাথে সখ্যতার গোপন কারণ। মাহিম নিজের প্রশংসায় খুশি হল। অধর বিস্তৃত হল তার। বলল, ধন্যবাদ। তবে অতি রঞ্জিত প্রশংসা আমার পছন্দ নয়। সুহাস কপট হাসল। কিন্তু তার হাসি চঞ্চলা। বলল, রঞ্জিত না, একদম সত্য। ভাই আরেকবার জড়িয়ে ধরি আপনাকে। ধন্য মনে হবে নিজেকে। সুহাসের এমন ব্যবহারে শঙ্কিত সবাই। কিছুই বুঝতে পারছে না কেউ। সকলে উৎসুক নজর নিয়ে সুহাসের দিকে তাকিয়ে আছে। মাহিমও চকিত। দৈবাৎ সুহাস এক অবিশ্বাস্য কাজ করে। মাহিমের সামনের দিকের একটা চুল টেনে ছিঁড়ে ফেলে হাস্যোজ্জ্বল গলায় বলল, ইস, পাকা চুল। ভাই এত তাড়াতাড়ি চুলে পাক ধরলে হবে। চুলের প্রতি যত্ন নেওয়া উচিত ভাই। নিজেই দাঁত কেলিয়ে হাসতে থাকে সুহাস। যেন খুবই মজার কিছু ঘটেছে। বিব্রত হয় মাহিম। কণ্ঠে ঠাট বজায় রেখে নাইলকে বলল, আসছি আমি আজ। কাল দেখা হচ্ছে। নাইল নরম গলায় বলল, জি, কাল অফিসে আসবেন। সেখানে কথা হবে। ওকে।
বাড়ি থেকে বের হয় মাহিম। একটা সাদা পাজেরোর পাশে দুজন তাজা মোটাসোটা লোক দাঁড়ানো। পরনে তাদের কালো রঙের পোশাক। দেখেই যে কেউ বুঝতে পারবে তাদেরকে উক্ত ব্যক্তির দেহরক্ষী রাখা হয়েছে। নায়েলের মুখে অনুতপ্ততা। নিজের কারণে আজ একটা জঘন্য কথা বলে ফেলেছে। নায়েল চায় না মাহিম কোনোভাবে জানতে পারুক পিউলি তার মেয়ে। অর্হিতা স্বামীর দিকে সরল দৃষ্টিতে চেয়ে আছে। ব্যাপারটা কি দাঁড়ালো বলুন তো? নায়েল প্রত্যুত্তর করল না। ভয় তার মস্তিষ্কের স্নায়ুগুলো এতটা দুর্বল হল যে সে এর চেয়ে ভালো উত্তর আর খুঁজে পায়নি। নায়েল মাথা তুলে চাইল না। অর্হিতা চোরা হাসল। নায়েলের হাত দুটো সরিয়ে তার বুকের কাছে বসল। মিষ্টি গলায় বলল, মি গিরগিটি কথা বলছেন না কেন? সরি মিসেস অর্হিতা। টুপ করে নায়েলের গালে চুমু খেল অর্হিতা। ফিচেল হেসে বলল, বলার সময় মনে ছিল না? এখন কেন মন খারাপ করছেন? নায়েল বিষণ্ণ চোখে তাকায়। তার কোল জুড়ে অর্হিতার অস্তিত্ব। নায়েল সরব গলায় বলল, মাহিম যদি জানতে পারে পিউলি তার মেয়ে ঝামেলা করতে পারে। আচ্ছা, তাই বুঝি আমাকে কুমারী মায়ের খেতাব দিয়ে দিলেন। সেজন্য আমি দুঃখিত, প্লিজ। নায়েলের দিকে তাকায় অর্হিতা। নায়েলের চোখ মুখ ফ্যাকাশে রক্তহীন মনে হচ্ছে। নায়েল বসে আছে বিছানায়। তার বুকের সাথে নিজেকে সিটিয়ে রেখেছে অর্হিতা। পেছনে ফিরতেই নায়েলের শ্বাসের সাথে আলাপন সারে অর্হিতার উষ্ণ শ্বাস। সমাহিত নায়েল। তার স্থবির দৃষ্টি। অর্হিতা মাথাটা একটু বাঁকিয়ে নায়েলের কণ্ঠমনিতে অধর ছোঁয়ায়। নায়েল অনর। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। মাহিমের ভূতের মতো উপস্থিতি তাকে দোটানায় ফেলেছে। অর্হিতা ক্ষুণ্ণ দৃষ্টি ফেলে। তার অতর্কিত ছোঁয়াতেও নায়েলের হেলদোল নেই। স্তম্ভিত সে। নায়েলের পুরু ঠোঁটের কোণে গাঢ় স্পর্শ করে অর্হিতা। টনক নড়ে নায়েলের। চোখের তারায় চঞ্চলতা আনে। পল্লব নাচিয়ে বলল, কি শাস্তি? কিসের? অবৈধভাবে আমার নাম খারাপ করার জন্য। আপনি আমার বৈধ স্ত্রী। হুট করেই নায়েলের কলার চেপে ধরে অর্হিতা। কপট রাগ দেখিয়ে বলল, তাহলে এমন করে রেখেছেন কেন মুখ? আমি কি আপনাকে কিছু বলেছি? তবুও কাজটা ঠিক হয়নি। তাহলে সাজা পেতে হবে। আপনার দেওয়া যে কোনো সাজা আমি মাথা পেতে নেব। অগণিত চুমুর টানা বর্ষণ শুরু করে অর্হিতা। নায়েল অপ্রস্তুত। ঠোঁটভর্তি হাসি নিয়ে অর্হিতাকে বক্ষ পাটাতনে পিষে ধরে। অর্হিতা ঢেকে যায় ভালোবাসার চাদরে। দীর্ঘ সময়ের ভালোবাসার এক পর্যায়ে প্রশ্ন করে নায়েল, শাস্তিটা কি বললেন না মিসেস অর্হিতা? নায়েলের উপর নিজের পুরো ভর ছেড়ে দিয়ে আর হাসে অর্হিতা। ফিসফিসিয়ে বলল, যা মিথ্যে বলেছেন তা সত্য করে দিন। প্রিয়র জন্য তার ছোট ভাই বা বোনের ব্যবস্থা করুন। এটাই আপনার শাস্তি। নায়েল প্রশ্রয়ের হাসি হাসে। অর্হিতার নিরাবরণ কায় নায়েলের একচ্ছত্র বিচরণ। জানালার পাশে দাঁড়িয়ে আছে সুহাস। এক সাগর শুভ্রতায় আচ্ছন্ন নভলোক। নীলাভ মেঘের হাতছানি। সাদা নীলের মিশেলে রঞ্জিত নভলোকে উড়ে যাচ্ছে কালো দুটি পাখি। সুহাস দাঁড়িয়েই রইল। মনে তার বসন্ত লেগেছে।
হোক না শরতের শুরু। সময় ঢলতে শুরু করেছে। নীলাভ আকাশ ধূসরের মায় জড়াচ্ছে। হলুদাম ম্রিয়মান সূর্য ক্রমশ তার কমলা আভায় মাতিয়ে দিচ্ছে পশ্চিমাদেশ। তা অতি দ্রুত পরিবর্তন হয়ে জায়গা করে নিল রক্তিম লাল। যেন রক্তক্ষরণ হচ্ছে আকাশের বুক ফেরে। যেমনটা হয়েছিল সেদিন সুহাসের বুকে। কাউকে নিবিড়ভাবে ভালোবেসেছিল সুহাস। এতিমখানায় বড় হলেও শিষ্টাচার, ভদ্রতায় আর ব্যবহারে সে ছিল অমায়িক। পড়াশোনাতেও ছিল চৌকস। তার দীর্ঘকায় দেহ, দৃঢ় ব্যক্তিত্ব, অধরের চিলতে হাসিতে যেকোনো যুবতীর মনে কাঁপন ধরাতে যথেষ্ট ছিল। হয়েছিল তাই। গভীর প্রণয় আবদ্ধ হয়েছিল কারো সাথে সুহাস। একটা প্রাইভেট কোম্পানিতে জব করত তখন। কিন্তু দিনশেষে দেখতে পেল এক বিশ্বাসঘাতক প্রণয়িনীকে। প্রণয়িনী নয়, সর্বগ্রাসী। জীবনের প্রথম ধোঁকা পেয়েছিল মা বাবার কাছ থেকে। বড় হতে হতে সেসব পেছনে ফেলে সামনে আগায় সুহাস। কিন্তু আবার ধরা খায় সে। নারী যা মর্তলোককে স্বর্গ বানাতে পারে, আবার নরক। সুহাসের জীবনটাও নরক বানিয়ে দিয়েছে। ভালোবাসার কাছ থেকে ধোঁকা সে নিতে পারেনি। নিজের ভেঙে চুরে একাকার করে ফেলেছে। সিগারেট, ড্রাগস হল তার নিত্য সঙ্গী, যা ছাড়া এক মুহূর্ত তার চলা দায়। নিজের বিভৎস স্মৃতি রোমন্থনে ব্যস্ত সুহাসের ভাবনার ব্যবচ্ছেদ হয় তার পায়ে কারো স্পর্শে। তাকাতেই দেখে সমান্তরাল দাঁতের এক টুকরো রোদেলা হাসি। আঙ্কল বল খেলবে? সুহাস শ্রান্ত হাসে। তার দুচোখ প্রসন্ন। হাঁটু ভেঙে বসে বলল, না। কেন? সুহাস দুই আঙুল দিয়ে চেপে ধরে পিউলির গাল। তাতে করে পিউলির ছোট্ট দুই ঠোঁট টিয়া পাখির ঠোঁটের মতো হয়। সুহাসের অন্তরিন্দ্রিয়তে চিনচিনে ব্যথা হয়। আজ হয়তো তার সন্তানও তার কোলে থাকত। সুহাস নিজেকে ধাতস্থ করে বলল, তুমি কাকে বেশি ভালোবাসো পিউ? মামুনিকে নাকি পাপাকে? পিউলির ছোট্ট দুই গাঢ় লাল ঠোঁটে প্রাণোচ্ছল হাসি। অধর ছড়িয়ে চোখের কোণে তারা অঙ্কিত করে বলল, মামুনিকে পাপাকে, তোমাকে রীতি আন্টিকে, দাদুকে দিদানকে, সবাইকে ভালোবাসে পিউ। মামুনি বলেছে সবাইকে ভালোবাসতে হয়। আমার সাথে যাবে পিউ? তোমাকে অনেক চকলেট কিনে দেব, আইসক্রিম দেব, বারবি ডলও কিনে দেব। না, আমি পাপার কাছেই থাকব। আঙ্কল তোমাকে আদর করব তো। তুমি চলো আমার সাথে। পিউলি ঠোঁট ভেঙে কান্না শুরু করে। টিয়া পাখির মতো ঠোঁট বানিয়ে গলা ধাক্কা দিয়ে কাঁদছে। চোখ দিয়ে নামছে স্রোতস্বিনী। আমি যাব না, আমি যাব না। আমি পাপার কাছে থাকব। ব্যস্ত সমস্ত হয়ে পিউলির চোখ মুখ মুছে দেয় সুহাস। বুকের সাথে পিউলির মাথাটা চেপে ধরে বলল, কোথাও যেতে হবে না তোমায়, কোথাও না। পাপার কাছেই থেকো তুমি। কান্না রোধ করে নেয় পিউলি। তার নাক, মুখ, চোখ লালিমায় ছেয়ে যায়। হেঁচকি তুলতে থাকে। একটা ছোট্ট গাড়ি নিয়ে খেলছে পিউলি। নিজের হাত দিয়েই সেটাকে মেঝের বুকে ভ্রমণ করাচ্ছে। অর্হিতার হাতে পিউলির শ্রেণী পরীক্ষার পেপার। সেগুলো মনোযোগ সহকারে দেখছে সে। পিউলি হঠাৎ থমকে গিয়ে থমথমে গলায় বলল, মামুনি, আমি সুহাস আঙ্কলের কাছে যাই। ব্যস্ত থাকায় পিউলির কথায় ততটা অভিনিবেশ ছিল না অর্হিতার। সে আনমনেই বলল, যাও। পিউলি হাতে চাঁদ পেল।
ব্যস্ত সমস্ত হয়ে দরজা খুলেই ছুট লাগাল। প্রভাতের একনিষ্ঠ বেলা। পূর্বাকাশে উদিত সূর্যের ঝলমলে মিঠে রোদে তপ্ত হচ্ছে ধরণী। সোনাঝরা রোদ নীলাভ আকাশ ছাড়িয়ে মৃত্তিকার বুকে দোল খেলছে। কোলাহল শুরু হয়েছে পরিবেশে। পাশের নারকেল গাছটায় দুটো কাক বসে আছে। তাদের কর্কশ স্বর ভেসে আসছে জানালা ভেদ করে। ওয়াশরুম থেকে বেরিয়ে চোখের কোণ সংকুচন করে নায়েল। বিছানায় লম্বা হয়ে শুয়ে কিছু একটা দেখছে অর্হিতা। ঘড়ির কাঁটা ছুঁইছে ৮টার ঘর। নায়েল তৈরি হচ্ছে অফিসের জন্য। জলপাই রঙা শার্টটা পরে ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ে নায়েল, এত মনোযোগ দিয়ে কি দেখছেন? অর্হিতা চমকে তাকায়। অধর বিস্তৃত হয়। তপ্ত মরুর বুকে এক পশলা বৃষ্টির হাসি। বিছানা থেকে উঠে আসে। নায়েলের কাছে এগিয়ে গিয়ে বলল, দেখুন, পিউর প্লাস টেস্টের খাতা দিয়েছে। নায়েল পেপারগুলো হাতে নিল। পেপারের কোনায় মার্কের জায়গাটা চক্ষুগোচর হতেই ফিক করে হেসে ফেলে। অর্হিতা রাগ হয়। নাক ফুলিয়ে বলল, হাসছেন কেন? নায়েল অতি কষ্টে হাসি রোধ করে। তবুও পুরু অধর ভেদ করে হাসির ফোয়ারা যেন সবকিছু বিদীর্ণ করে বেরিয়ে আসবে। অধরের কোণ চেপে ধরে অর্হিতা। পেপারগুলো খপ করে নিয়ে বলল, হাসছেন কেন আপনি? 15 নম্বরে পরীক্ষা। একটাতে 7, একটাতে 6 আর বাংলাতে 5। এইগুলো কোনো নাম্বার হলো? অর্হিতা প্রতিবাদ করে বলল, হবে না কেন? ভালোই করেছে আমার মেয়ে, তাই বলে বাংলায় 5? তো ইংলিশ মিডিয়াম ও লেভেলের বাচ্চারাও বাংলা 12 মাসের নাম পারে না। সেখানে আমার মেয়ে ভালোই পেয়েছে। নায়েল চোরা হাসে। অর্হিতাকে বুকের মধ্যে টেনে নিয়ে গালে ঠোঁট ছুঁয়ে বলল, তাই বলেন। নিহিতা অঙ্কে 180 নিয়ে আসত। স্বামীর দিকে হেয়ালি দৃষ্টিতে তাকিয়ে অর্হিতার স্ফূর্ত উত্তর, নির্ঘাত আপনি লাড্ডু নিয়ে আসতেন। বাবার ধারা পেয়েছে মেয়ে। নায়েল হাতের বাঁধন শক্ত করে। গেথে যায় তার বক্ষ স্থলে অর্হিতা। অর্হিতার কপালে নায়েলের উষ্ণ শ্বাসের পতন হচ্ছে। নায়েল হেসে হেসে বলল, মোটেও না। ম্যাথে অলওয়েজ টপ করেছি আমি। মাধ্যমিকে পুরো স্কুলে হায়ার ম্যাথে 5 বছরের রেকর্ড ভেঙেছিলাম। পিউর কপাল ভালো না। সম্ভবত তার অরি মামুনির রেকর্ড ভালো না। জি নামি গিরগিরি। রেকর্ড না করি, তবে পাশ করেছি সব সময়। তাই বলুন। টিটিপি টিচার হলে স্টুডেন্টকে তো বুঝতেই হবে। অর্হিতা জিজ্ঞাসু গলায় বলল, টিটিপি কি? টেনে টুনে পাস? দূর, ছাড়েন তো। অর্হিতার গলদেশে ডুবে যায় নায়েল। ভুলে যাচ্ছে তার অফিসের কথা। দরজায় করাঘাত পড়তেই সরব হয় দুজন। নায়েল ধাতস্থ হয়ে ভেজানো দরজা ফাঁক করে চাইতেন কলরবকে দেখল। কলরব কপাল কুঞ্চি করে বলল, স্যার, 2 জন লোক এসেছে আপনার সাথে দেখা করতে। নায়েলের মসৃণ চেহারায় চিন্তার ভাবাবেশ ঘটে। কুঞ্চিত ভ্রুজোড়া টানটান করে বলল, তুমি তাদের বসতে বলো, আমি আসছি। জি স্যার। বসার ঘরের কাউচে বসে আছে সুহাস। তার এক উরুর উপর পা ঝুলিয়ে বসেছে পিউলি। মোবাইলের গেমে নিমগ্ন দৃষ্টি পিউলির। চাপা উচ্ছ্বাসের সাথে বলল, এটাকে মারো আঙ্কল, এটাকে মারো। গেমের সাউন্ডের সাথে পিউলির হাতের তালির সংমিশ্রণ চলছে। দুজন ভদ্রলোক একে অপরের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে আছে। সেদিকে পাত্তা নেই সুহাসের।
নাইল নিচে নেমে আসে। লোক দুটোকে সে আগে কখনো দেখেনি। গোল গোল আখিতে আপাদমস্তক পর্যবেক্ষণ চলছে আগন্তুক দুজনের। নাইল সরব গলায় বলল, আপনারা কারা? তাদের মধ্যে একজন উষ্ণ আলিঙ্গন করল নাইলকে। ভদ্রলোক অমায়িক হেসে বললেন, আমি অ্যাডভোকেট জামিল। আমাকে বিশিষ্ট সমাজসেবী মাহিম হাওলাদার পাঠিয়েছেন। পাশের লোকটি মুচকি হেসে বললেন, আসসালামু আলাইকুম। আমি মাহিম স্যারের পিএ। অনুপলেই চোয়াল ভারী হল নায়েলের। বিক্ষিপ্ত গলায় বলল, এখানে কেন এসেছেন? মাহিম হাওলাদারকে আমি অফিসে আসতে বলেছি। পিএ সজীব স্মিত হেসে বললেন, এইটা তো পারিবারিক ম্যাটার, অফিসে হবে না। উকিল সাহেব, পেপারটা নাইলকে দেখান। নাইল উদ্বিগ্নতা আর ভয় মিশ্রিত গলায় বলল, কিসের পেপার? জামিল একটা রিপোর্ট এগিয়ে দিলেন। চট করে ভাবাবেশ ছাড়া তা হাতে নেয় নাইল। ক্ষণপ্লেই তোরাক করে ওঠে তার মস্তিষ্ক। শিরদাঁড়া বেয়ে নেমে যায় এক শীতল স্রোত। গর্জে ওঠে নাইল, এসবের মানে কি? পিউ আমার মেয়ে। কথা শেষ করেই ডিএনএ রিপোর্টটা ছিঁড়ে ছুঁড়ে ফেলে নাইল। সুহাসের উরুর উপর থেকে নেমে দাঁড়ায় পিউলি। বাবার উচ্চ কণ্ঠে ভেতর কেঁপে ওঠে তার। ছুটে আসেন নৌসাদ সাহেব আর সায়রা। অর্হিতার কানেও পৌঁছাল সেই রুক্ষ স্বর। তড়িঘড়ি নেমে আসে সে। সজীব মুক্ত গলায় বলল, দেখুন নাইল, স্যার এমনিতেও প্রচুর ক্ষেপে আছেন আপনার ওপর। তিনি কোনো ঝামেলা করতে চাচ্ছেন না। আপনি রিপোর্ট দেখেছেন, যদিও তার প্রয়োজন নেই। আপনি সত্য জানেন, তাই। নাইল খপ করে গলা চেপে ধরে সজীবের। দগদগে গলায় বলল, তাই কি? তাই কি? পিউ আমার মেয়ে। ওর দিকে হাত বাড়াতে নিষেধ করবি তোর স্যারকে। আমার বোনের মৃত্যুর সাথে ওর সাথে আমার সব সম্পর্ক শেষ। বের হ আমার বাড়ি থেকে। দেখুন আপনি কিন্তু ভুভুভল করছেন। আমার গায়ে হাত দিয়ে একদম ঠিক করছেন না। নাইল সদর্পে এক চর বসায় সজীবের গালে। আতকে ওঠে উপস্থিত সকলে। পিউলি ছুটে গিয়ে জড়িয়ে ধরে অর্হিতাকে। সুহাস এগিয়ে এসে ছাড়িয়ে নেয় নাইলকে। শান্ত করার উদ্দেশ্যে বলল, আরে মিয়া জানতো এখান থেকে। কি না কি নিয়ে এসে বলছে পিউ তার মেয়ে। যা হবে আদালতে হবে। যান এখন এখান থেকে। ও অ্যাডভোকেট, আপনাকে কি আলাদা করে বলতে হবে? নাকি বড় ভাইয়ের দাবাং চর একটা আপনার গালো খাওয়ার ইচ্ছে পোষণ করছে? জামিল থতমত গলায় বলল, কাজটা একদম ঠিক করেননি আপনারা। মাহিম হাওলাদার কোনো ঝামেলা করতে চাননি, তাই শুধু আমাকে পাঠিয়েছেন সমঝোতার জন্য। কিন্তু আপনারা যে ব্যবহার করেছেন এইবার কেস কোর্টে উঠবে, মনে রাখবেন। আরে ভাই জানতো, এই রকম কোর্ট অনেক দেখেছি। নাইল কোনো কথা বলল না। দপদপিয়ে যাচ্ছে তার মস্তিষ্ক। নাইলের প্রতিটি শিরা উপশিরায় রক্তের বদলে যেন আগুনের স্ফুলিঙ্গ ছুটছে রকেট বেগে। দাঁতে দাঁত নিষ্পেষণ করে ভেবে চলছে, কি হয়েছে আর কি হতে চলেছে। নাইল ঝাঁঝিয়ে উঠে। ওর সাহস কি করে হলো? উকিল পাঠিয়েছে। আমার পিউকে কেড়ে নিতে এসেছে। আমি আমার মেয়েকে কোথাও যেতে দেব না। নাইলের ঘাড়ের রগ বারংবার ফুলে উঠছে তার কণ্ঠস্বর হতে নির্গত উচ্চ বাক্যে। নৌসাদ সাহেব ম্লান চোখে চেয়ে আছেন। এই বয়সে এর বেশি তিনি কিছু করতে পারবেন না।
সায়রা স্বামীর পাশে বসে পাংশুটে চেহারায় নাইলকে দেখছে। অর্হিতা বিচলিত, উদ্বেলিত। দরজার সাথে ঠেস দিয়ে ভাবনাহীন চোখে চেয়ে আছে সুহাস। পকেটে দুহাত গুজে রেখেছে। তার চিত্তে শীতল হাওয়া বইছে। এটাই তো সে চেয়েছে। নায়েলের ঘুম উবে যাবে এবার মাহিমের ভয়। মাহিম ঘনিষ্ঠভাবে জড়িত রাজনীতির সাথে। নায়েলকে টক্কর দেওয়া তার চুটকির ব্যাপার। অর্হিতার ভাবুক মনে এক প্রশ্নের উদয় হয়। পরিস্থিতির কাষ্ঠ অবস্থায় বেখেয়ালি মনেই বলে ফেলে, ডিএনএ টেস্টের জন্য তো স্যাম্পলের প্রয়োজন হয়। পিউ তো বাইরে কোথাও যায় না। তাহলে মাহিম হাওলাদার পিউর স্যাম্পল পেল কোথায়? চকিতে সকলের বিস্ফোরিত নেত্র নিবন্ধ হয় অর্হিতার দিকে। সুহাস শঠ হাসে। সে নিরুদ্বেগ। নায়েল হুট করেই বলে উঠে, জানি না, আর জানতেও চাই না। আমার মেয়ে কোথাও যাবে না। ও যা করেছে আমার বোনের সাথে, তারপরে ওভাবে কি করে আমি পিউকে ওকে দেব? পিউ কোথায়? অর্হিতা শান্ত সুরে বলল, ও রীতির ঘরে ঘুমিয়ে পড়েছে। আপনাকে চিৎকার করতে দেখে ভীষণ ভয় পেয়েছে। নাইল কোনো কথা ছাড়াই উঠে দাঁড়ায়। সুহাস দরজা থেকে আলগা হয়ে বলল, আপনি বসুন বড় ভাই, আমি পিউকে নিয়ে আসছি। আমার ঘরের অবস্থা দেখে আবার আপনার মাথা না বিগড়ে যায়। এই মুহূর্তে এই ধরনের রসিকতা মোটেও পছন্দ হল না কারো। সুহাস সিঁড়ি বেয়ে নামছে। অসীম খুশি নিয়ে পা ফেলছে মেপে মেপে। সচেতন মনে বিড়বিড় করে বলল, তোর কারণে আমি আমার অনাগত সন্তানকে হারিয়েছি। এইবার তুই বুঝবি সন্তান হারানোর দগ্ধ হৃদয়ের জ্বালা। তাচ্ছিল্য হাসে সুহাস। স্বগতোক্তি করে বলল, মাহিম হাওলাদার কোনো চুনোপুটি নয় আমার মতো যে টাকায় তাকে হারিয়ে দিবি। তোর কলিজায় টান পড়েছে নাইল আনসারি। এইবার দেখ আসল খেল। পিউলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রীতি। সুহাস এসেই ব্যস্ত হাতে পিউলিকে উঠিয়ে কাঁধের দিকে মাথা দিয়ে বুকের সাথে ধরে। রীতি ত্রস্ত গলায় বলল, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? পালিয়ে যাচ্ছি না, নাইল নিতে বলেছে। রীতি শান্ত হয়। অসহায় মুখ করে বলল, এ কেমন অশান্তি বলো তো? আজ এত বছর নিজের সন্তানের খোঁজ নিল না, আর এখন এসেই ঝামেলা শুরু করে দিল। পিউ নাইলের হৃৎপিণ্ড। ওর কিছু হলে নাইল মরেই যাবে। আমিও তাই চাই। চকিতে প্রশস্ত হয় রীতির চোখ। জোর গলায় বলল, কি বললে তুমি? কিছু না। রীতির মনে সন্দেহ দানা বাঁধে। বেশ কয়েকদিন ধরে সুহাসের ব্যবহার তাকে ভাবাচ্ছে। দিনের বেশিরভাগ সময় বাইরে কাটায়। চলছে কি ওর মাথায়? নায়েলের সামনেই বসে আছে মাহিম। টেবিলের নিচে থাকা তার পা যুগলে কম্পন শুরু হয়েছে। মুষ্টিবদ্ধ হাতের শিরা বেয়ে দপদপিয়ে চলছে রক্তপ্রবাহ। মস্তিষ্কের স্নায়ুতে লেগেছে দ্বন্দ্ব। নিজেকে তবুও শান্ত রেখেছে নায়েল। মাহিম সহজ গলায় বলল, ব্যাপারটা কি ঠিক হচ্ছে নায়েল? নায়েল তিরিক্ষি মেজাজে তাচ্ছিল্যের সুরে বলল, আপনি নিহিতার সাথে যা করেছেন তা ঠিক করেছেন? মাহিম তাচ্ছল্য চোখে চেয়ে বলল, তোমার কি মনে হয় একজন স্ত্রী ঘরে স্বামী রেখে বাইরে নষ্টামি করে বেড়াবে আর তার স্বামী তা চুপচাপ সহ্য করে যাবে? তড়িৎ বেগে ওঠে দাঁড়ায় নায়েল। তার প্রশস্ত আখিপক্ষ কম্পিত হচ্ছে। নায়েল চিবিয়ে চিবিয়ে বলল, আরেকটা বাজে কথা বলবেন না আমার বোনের নামে। ওর অস্থিমজ্জাকেও চিনি আমি।
ও কি করতে পারে আর না পারে তার সবটা আমি জানি। আমার বোনের দুর্বলতা কোথায় জানেন? ধোঁকা পাওয়ার পরও আপনার কোনো ক্ষতি চাইনি ও। নিজের আর নিজের সন্তানের কথা ভেবে সব মেনে নিয়েছে। মাহিম অগম চোখে তাকাল, সংকোচমুক্ত গলায় বলল, আই সি। এতটা সতী ছিল তোমার বোন আমার জানাই ছিল না। তুমি তো তার চেয়ে 4 কদম এগিয়ে আমার সন্তানকে আটকে রেখেছ। নাইল অট্টহাস্য বদনে বলল, হাসালেন আপনি? বউ দরকার নেই, এখন মেয়ে চাই আপনার। প্রিয়র সাথে আপনার সব সম্পর্ক নিহিতার মৃত্যুর সাথে সমাপ্ত। মাহিম মৃদু হাসল, তার হাসিতে সজীবতা। অচক্রী গলায় বলল, দেখো নাইল, তুমি নিজেও বিয়ে করেছ। তোমার স্ত্রীর কি যেন নাম? অর্হিতা, মিসেস অর্হিতা। আজ বাদে কাল তিনিও মা হবেন, তুমি বাবা হবে। যতই তিনি পিউকে ভালোবাসেন না কেন নিজের সন্তানের থেকে তো আর বেশি ভালোবাসবেন না। তো কি দাঁড়ালো বলো তো, আজ বাদে কাল আমার মেয়েটাকে সৎ মায়ের চোখের বালি হতে হবে। নাইল টেবিলের উপর ঝুঁকে দমভক্তি করে বলল, পিউ আমার মেয়ে। ভুলেও ওকে নিজের মেয়ে বলবেন না। আপনি আসতে পারেন এখন। আর অর্হিতাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। পৃথিবীতে সব নারী এক না হলেও সত্যিকারের মায়েরা হয়। মাহিম বসেই রইল চেয়ারে। অনুদ্বেগ চাহনিতে চেয়ে বলল, আমি মিউচুয়াল সেটেলমেন্ট চাই। কেস করতে উঠলে নিহিতার সম্মান বাঁচবে না। আর ওর সাথে আমার ডিভোর্স এপ্রুভ হবে না। কারণ ও তখন প্রেগন্যান্ট ছিল। তোমরা আমাকে ধোকায় রেখছ। কথাটা মাথায় রেখো নাইল। নাইল বাঁকা হাসল। তির্যক গলায় বলল, যে মরে গেছে অন্তত তাকে তো রেহাই দিন। আপনার যা ইচ্ছে করুন। পিউ কোথাও যাবে না। আমি যেতে দেব না। 6 বছর, অর্ধযুগ ওকে আমি আমার এই বুকে রেখেছি। বাবা না হয়েও বাবা হয়েছি। মাস্টার্স পরীক্ষা দিতেও গিয়েও আমার পুরো মস্তিষ্ক জুড়ে ছিল আমার পিউ। আমার শ্বাসও। আপনি ভাবলেন কি করে আমি ওকে আপনাকে দেব? আমার নীরবতাকে আমার দুর্বলতা ভাববেন না মাহিম হাওলাদার। জাস্ট আউট নাও। বাড়াবাড়ি হচ্ছে নাইল। নাইল ক্ষুব্ধ হয়ে বলল, বাড়াবাড়ি তো হবেই। এখনই আমার কেবিন থেকে বের হন। না হলে গায়ে হাত তুলতে বাধ্য হব আমি। নাইল। দাপিয়ে ওঠে মাহিম। তার দীর্ঘ শরীরে কাঁপন শুরু হয়েছে। থরথরে গলায় ফের বলল, ওকে, আমি দেখব তুমি কি করতে পারো। নাইলের কেবিন থেকে বিগড়ানো মস্তিষ্কে বের হয় মাহিম। মুক্ত শ্বাস ফেলল নাইল। শান্ত হয়ে মাথা চেপে ধরে চেয়ারে বসে সে। শ্রান্ত বিকালের ধূসর আকাশ আবেগে টলমল। একটু পরেই দুপুরের তেজস্বী প্রভাকরের মিয়ে যাওয়া আলোর পরের বাকি অংশটুকু, যা চেয়ে রয়েছে ম্লান চোখে, পূর্বাকাশে তা প্রলীন হবে। সন্ধ্যার আগে রঞ্জিত হবে কালচে নীলাভ দুলোক। গোধূলির আবির রং সরে গিয়ে জায়গা করে নেবে তমসার চাঁদোয়া। আচানক দিনের রোশনাই তার খেই হারিয়ে মিলেমিশে একাকার হবে রাতের জ্যোৎস্নায়। শহরের নামকরা 5 তারকা আবাসিক হোটেলে পদার্পণ হল সুহাসের। থাই পুষ্করে ভেতরে ঢুকেই সুডল নেত্রযুগলে চারপাশে চোখ বোলাল সে। রিসিপশনিস্ট থেকে নির্ধারিত ঠিকানা নিয়ে সিঁড়ি বেয়ে হোটেলটির 3 তলায় আসে। করিডোর দিয়ে হেঁটে 310 নম্বর কক্ষের দরজার সামনে এসে রুখে দেয় পদযুগলের চঞ্চলতা। দরজায় নক করতেই কেউ একজন আসে। সুহাসকে দেখেই সজীবের চকচকে চোখ ঝিলিক মেরে ওঠে। শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল কক্ষে প্রবিষ্ট হতেই সুহাসের শরীরে আলাদা শিহরণ বয়ে যায়।
ছোট ছোট কদমে এগিয়ে যায় সে। জানালার পাশ ঘেঁষে কাউচ। মৃদু আলোতে মাহিমকে দেখতে পায় সুহাস। স্কচের পেগ নিয়ে মত্ত সে। সজীব কৃত্রিম বাতি অন করে। রোশনাইতে ভরে যায় বদ্ধ ঘর। সুহাসকে ইশারায় ডাকল মাহিম। পাশের কাউচে নিরুত্তাপ হয়ে বসল সুহাস। নেশায় বুঁদ মাহিম। তার নিভু নিভু চোখ। সুহাসের দিকে একটা খাম এগিয়ে দিতেই বিতৃষ্ণ হাসে সে। প্রসন্ন গলায় বলল, টাকার জন্য তো আমি কিছু করিনি ভাই। মাহিম নেশার্ত গলায় বলল, আজকাল স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। তোমার কি চাই বলো? সুহাস ক্রূর কণ্ঠে বলল, আমি শুধু চাই আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। আপনারও তো একটা হক আছে তাই না? মাহিমের অধরের কোণে চিলতে হাসি দেখা গেল। প্রসন্ন চোখে চেয়ে বলল, ওকে তো আমি নিয়ে যাবি। সুহাস পৈচাসিক হাসে। দাঁত কেলিয়ে বলল, ভাই একটা কথা বলবো? অবশ্যই। সুহাস হেসে হেসে বলল, আসলে মাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো, শুনেছি আপনার আর নিহিতার বিয়ে নাকি লাভ ম্যারেজ ছিল। তাহলে বিয়ের 4-5 মাসেই সব লাভ উবে গেল? মাহিম অধর চওড়া করে হাসল। স্কচের এক চুমুক গালভর্তি করে গিলে নিয়ে প্রশান্তির চোখে চেয়ে বলল, নিহিতাকে প্রথম দেখাতেই ভালো লাগে আমার। বাট চেষ্টা করেও ওর কাছে যেতে পারছিলাম না। বিয়ে ছাড়া হাত লাগানো যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম। সুহাস অবাক না হওয়ার ভান করে বলল, ও আচ্ছা, তাহলে পরকীয়ার ব্যাপারটা? ওটা নিশ্চয়ই সাজানো ছিল। মাহিম গাঢ় চোখে তাকাল। সুহাস ফিক করে হেসে নিষ্পাপ মুখ করে বলল, না, মানে আমার নিষ্পাপ মন জানতে চাচ্ছিল আর কি। মাহিম গ্লাসের সবটকু স্কচ গিলে নিয়ে মুক্ত শ্বাস ছেড়ে বলল, আমার কাজে বাধা হচ্ছিল, তাই সরাতে বাধ্য হয়েছি। দাঁত কেলিয়ে খলখল করে হাসল সুহাস। যেন মজার কিছু ঘটেছে। মিনমিনে সুরে বলল, ভাই, এখন বলবেন না যে ওকে রাস্তা থেকে সরাতে আপনি অ্যাক্সিডেন্ট করিয়েছেন? বাঁকা চোখে তাকালো মাহিম। সদর্পে বলল, ডিভোর্সের পর আর কোনো যোগাযোগ রাখিনি আমি, তাই বলতে পারছি না। তাহলে হয়তো ক্যাজুয়াল অ্যাক্সিডেন্ট ছিল। বেচারি ভাই নাকি বিয়েও করেছেন? এখন কেমন চলছে আপনার সংসার? মাহিম স্থির চোখে তাকিয়ে বলল, ভালো। ও আচ্ছা, আজ তাহলে আমি আসি। শুভ কামনা। নেশায় বুঁদ মাহিম শুধু হাত দিয়ে বিদায় জানাল। মুখে কিছু বলতে পারল না। হোটেল থেকে বেরিয়ে এসে বুক ফুলিয়ে শ্বাস নিল সুহাস। আপাতত তাকে আর কিছুই করতে হবে না। সুহাস নিরুদ্বিগ্ন চিত্তে হেঁটে চলছে। অদূরে একটা চায়ের দোকানের বেঞ্চিতে বসল। তাকে দেখেই সামনের বেঞ্চিতে বসা ছেলেটি বিগলিত হাসল। উঠে এসে সুহাসের পাশে বসল। ঝরা গলায় বলল, কি খবর তোর? সুহাস দৃঢ়চিত্তে বলল, ভালো। সুহাসের বন্ধু নাইম কুসুমপুরে থাকে। মাহিমের ভাই মনিরের সাথে ভাগ্যক্রমে সখ্যখা ছিল। সুহাস তাকেই টোপ হিসেবে ব্যবহার করে। নাইমের মাধ্যমে সব খবর টেনে বের করে মনিরের পেট থেকে। আর শিওর হয় মাহিমই পিউলির জন্মদাতা পিতা কি না। নিহিতার সাথে সুসম্পর্ক কখনোই ছিল না মাহিমের। শুধু নিজের আত্মসিদ্ধির জন্য বিয়ে করেছিল নিহিতাকে। তারপর নিহিতার ওপর পরকীয়ার আরোপ লাগিয়ে ডিভোর্স। সুহাস কণ্ঠে বিষাদ নিয়ে বলল, শালা, কামিনা।
শুধু নিজের খায়েশ পূরণ করার জন্য নিহিতাকে বিয়ে করেছিল। নাইম ঝকঝকে গলায় বলল, ওরা এমনই দোস্ত। মানুষের মূল্য নেই ওদের কাছে। ব্যাপারটা হাস্যকর, তাই না বল? যে মেয়ের জন্মের খোঁজও রাখেনি তাকে পাওয়ার জন্য এখন উঠে পড়ে লেগেছে। নাইম সংকীর্ণ হেসে বলল, এসব টাকার খেল বুঝলি। বছর কয়েক আগে একটা দুর্ঘটনার শিকার হয় মাহিম হাওলাদার। ইন্টারনাল ইনজুরির কারণে বাবা হওয়ার ক্ষমতা হারায়। তার ভাই মনিরের স্ত্রী মা হবে। উত্তরাধিকারী প্রয়োজন তাদের। সন্তান জন্মদানে অক্ষম মাহিম এখন তটস্থ। তাই এত আলগা পীড়িত। দীর্ঘশ্বাস ফেলল সুহাস। নাইম শ্রান্ত চোখে চেয়ে মোলায়েম গলায় বলল, একটা কথা বলি সুহাস, আমার মনে হচ্ছে তুই যা করছিস ঠিক হচ্ছে না দোস্ত। পিউ ওদের কাছে একদম ভালো থাকবে না। মাহিম শুধু নিজের আধিপত্য বিস্তারের জন্য পিউকে নেবে। মেয়েটার শৈশব নষ্ট হয়ে যাবে। শান্ত সুহাস মুহূর্তেই ফুঁসে উঠে বলল, তাতে আমার কি? দেখ সুহাস, এসব করে কি হবে বল? আদৌ কি তুই তোর সন্তানকে ফিরে পাবি? আর কাকে কষ্ট দিতে চাইছিস তুই? যে সন্তান জন্মই নেয়নি তার জন্য তোর এত কষ্ট হচ্ছে, আর পিউর বয়স তো 6 বছরে কতগুলো দিন হয় তুই ভাবতে পারছিস? নিজের জীবনকে দেখ, তুই কি চাস পিউ এমন একটা জীবন লিড করুক? সুহাস কোনো কথা বলল না। তার আখিতে ছলছল করছে নোনা জল। নাইম ফের বলল, বিবেকহীন মানুষ পশুর সমতুল্য দোস্ত। তুই পশুর খাতায় নাম লেখাস না। বন্ধু হয়ে তোর কষ্ট লাগবে, আমি যা পেরেছি করেছি। এখন একজন শুভাকাঙ্ক্ষী হয়ে ফের বলছি, বন্ধ কর এই বদলার খেল। পিউকে ওর বাবা মায়ের কাছে থাকতে দে। না হলে আরেকটা সুহাস তৈরি হয়ে যাবে। নিজের সন্তানের জায়গায় একবার পিউকে আর নিজের জায়গায় নাইলকে বসিয়ে ভাব। একটা ভ্রূণ আর একটা মাংসের শরীরের অনেক পার্থক্য দোস্ত। তোকে আমি চিনি। আমি আশা করব তুই সঠিক সিদ্ধান্ত নিবি। জানি না আদৌ এই কেস ঘোরানো সম্ভব কিনা, কিন্তু ইচ্ছে থাকলেই উপায় হয়। তুই মন থেকে চাইলেই পারবি। ভালো থাকিস। নাইমের কথায় ছিন্নভিন্ন হয় সুহাসের অন্তঃকরণ। মুক্ত নীলাভ নভলোকে সফেদ মেঘের ঘন ঘটা। নীলাভ নভলোকের ভাজে ভাজে উড়ছে জলদ। বইয়ে চলা সমীরণে অদ্ভুত স্থবিরতা। শান্ত চোখে চেয়ে সেই নিস্তব্ধতাকে অনুভব করছে নাইল। তার বদ্ধদৃষ্টিতে নেই কোনো কম্পন। অর্হিতা নরম পায়ে স্বামীর পাশে এসে দাঁড়ায়। নাইলের কাঁধে হাত রাখতেই ধ্যান ছুটে তার। সচেতন চোখে তাকালো নাইল। জিজ্ঞাসু গলায় বলল, কিছু বলবেন? অর্হিতা মখমলে গলায় বলল, আপনার মনে হয় না আপনি একটু বেশিই ভাবছেন? কপাল কুঁচকায় নাইল। সুদূর আকাশে অপলক চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। মলিন কণ্ঠে বলল, পিউকে আমি ছাড়তে পারব না। অর্হিতা নাইলের বাজুতে মাথা রেখে বলল, আপনার কেন মনে হলো পিউকে আমাদের ছাড়তে হবে? পিউ আমাদের মেয়ে। ওকে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। নাইল কোনো শব্দ করল না। নির্বাক হয়ে চেয়ে রইল। তার অন্তঃকরণে তাণ্ডব চলছে। কুটিলতা থেকে বহুক্রোশ দূরে নাইল। পড়ালেখা শেষ করে বাবার ব্যবসায়ের হাল ধরেছে সে। অত্যন্ত শান্ত এবং শান্তিপ্রিয় মানুষ নাইল। এতটা বিচলিত সে কখনো হয়নি। বোনের মৃত্যুতে সে ছিল অবশ। কিন্তু আজ আর পারছে না। একটা মাংসের দলাকে একটা পূর্ণ শরীরে পরিণত করেছে সে।
তাতে শুধু তার অধিকার। তার উরসে জন্ম না হলে পিউলি তারই মেয়ে। কোনোভাবেই নিজের মেয়েকে কাজ ছাড়া করবে না নায়েল। সুহাসের কোল ভরে বসে আছে পিউলি। তার সামনে একটা ইংরেজি ছড়ার বই। বইয়ের ছড়ার সাথে অঙ্কিত ছবিগুলোই এখন পিউলির পছন্দনীয় বিষয়। সুহাসের গালে ছোট ছোট হাতে আঘাত করে তাকে মনোযোগী করে নিজের দিকে। আধো আধো মুখে বলল, দেখো আঙ্কল, লম্বা চুল, সুন্দর, রীতি আন্টির মতো। সামনে দাঁড়ানো রীতির দিকে চাইল সুহাস। রীতি চোখে হাসল। তার লম্বা চুলে এখন বেনুনি করা। সুহাস চোখ নামায়। বইয়ে রাখে চাহনি। পিউলি ডান হাতের তর্জনী দিয়ে টুকটুক করে ছবিগুলো দেখাচ্ছে সুহাসকে। আঙ্কল দেখো, কো। সুহাস পিউলির ফুলকো গাল টেনে দিয়ে বলল, কো নয় ক্রো, মানে কাক। পিউলি খিলখিলিয়ে হাসে। তার চোখের কোণে তারার খাজ ফুটে ওঠে। সুহাস লোভ সামলাতে পারল না। এক আদুরে চুমু বসাল পিউলির গালে। পিউলি তার ইঁদুর দাঁত উন্মুক্ত করে হাসল। মায়া ঝরে পড়ল সেই হাসিতে। সুহাস নির্নিমিক তাকিয়ে রইল। এই হাসিতে সে প্রাণ পায়, তার দগ্ধ হৃদয় প্রশান্তির বর্ষণ হয়, প্রলেপ পড়ে পোড়া কলিজায়। সুহাস আর পিউলির এই সখ্যতায় উৎফুল্ল রীতি। স্থির হয়ে দাঁড়িয়ে কিছু ভাবছে সে। মনের কোণে খসখসে অনুভূতিরা সুরসুরি দিচ্ছে। সে কিছু বলতে চায়। এক হাত দিয়ে আরেক হাত কচলাচ্ছে রীতি। ফোঁটা ফোঁটা ঘাম জমেছে তার কপাল আর নাকের ডগায়। কণ্ঠনালীতে উষরতা। আচানক বাইরে চিৎকার চেঁচামেচিতে সয়লাভ হয় পুরো বাড়ি। সুহাস নায়েলের উচ্চ কণ্ঠ শুনেই বিছানা থেকে উঠে আসে। রীতি পা বাড়াতেই ধমকে ওঠে সুহাস, বাইরে আসবে না, এখানেই থাকো। পিউকে রাখো তোমার কাছে। রীতি বাধ্য সহচারীর মতো নিভে গেল। পিউকে রেখেই বাইরে বেরিয়ে যায় সুহাস। তার মোবাইল বিছানাতেই গড়াগড়ি খাচ্ছে। চকিতে তা বেজে ওঠে। রীতি এমনিতে কখনো সুহাসের মোবাইলে হাত দেয় না। সুহাস বাইরে থাকায় মোবাইল হাতে নিয়ে দেখল রীতি। আকস্মাৎ তার শ্বাসরোধ হয়ে এলো। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে থরথরিয়ে গেল রীতির শরীর। পিউলিকে বুকে জড়িয়ে ধরে বসে আছে নায়েল। বিমর্ষ, বিধ্বস্ত সে। মাহিম লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। ত্রস্ত নায়েল। টাকার বিনিময়ে কিছু করতে পারলেও ক্ষমতার কাছে হেরে যাবে সে। মাহিম হাওলাদার রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত। তার বাবা একজন প্রভাবশালী এমপি। বাবার পরে সে জায়গা তারই হবে, এমনটাই আশা রাখে মাহিম। বাবার নামের সাথে এমপি পদবি থাকলেও ক্ষমতার ব্যবহার মাহিম করে। টলটল করছে নায়েলের নেত্রদয়। পিউলি বাবার বুকে গুজে রয়েছে। আহত গলায় বলল, পাপা, ওই আঙ্কল কেন বলল আমাকে নিয়ে যাবে? আমি যাব না। নায়েল চেপে ধরে বুকের পাটাতনে পিউলিকে। পিউলি দলিত হচ্ছে। নায়েল ভেজা গলায় আত্মবিশ্বাস নিয়ে বলল, পাপা কোথাও যেতে দেবে না তোমাকে। কোথাও না, আমি যাব না। অর্হিতার চোখ ভরে আসে। সে কখনো ভাবতে পারেনি কোনো পুরুষকে সে এভাবে দেখবে। সকল পুরুষের ভেতরই এক সুপ্ত পিতৃত্ববোধ লুকিয়ে থাকে। তা বিকশিত হয় একজন সন্তানের ভূমিষ্ঠ হওয়াতে। পুরুষ মানুষকে পাথরের সাথে তুলনা করলে ভুল হবে না। তাদের হৃৎপ্রকোষ্ঠে রক্তক্ষরণ হলেও ঠোঁটে থাকে সাবলীল হাসি। হাসির ফোয়ারায় স্বচ্ছ জলের স্রোত বয়ে বাধাহীন গতিতে।
কিন্তু সেই পুরুষের চোখ ছাপিয়ে যখন জল নামে, বুঝতে হবে তার অন্তরিন্দ্রিয় তার সহ্য ক্ষমতা হারিয়েছে। তরল মোমে পরিণত হয়েছে সে। পিউলি হেঁচকি তুলতে তুলতে নিদ্রামগ্ন হয়। লিগ্যাল নোটিশ নিয়ে আসা লোকগুলোর সাথে উচ্চবাচ্য করে নায়েল। তা দেখেই ভয় আঁতকে ওঠে পিউলি। নিজের বাবাকে তার হিরো মনে হয়, কিন্তু তা কোনো অ্যাকশন মুভির হিরো নয়। তার আদুরে হিরো, যে তাকে আগলে রাখে, ঘুমন্ত মাথায় হাত বুলিয়ে দেয়, খিদে পেলে খাইয়ে দেয়। আকাশের চাঁদ চাইলে বলে, উড়োজাহাজে করে গিয়ে সেই চাঁদ এনে দেবে। অর্হিতা নায়েলের এক হাত বুকের সাথে চেপে ধরে তার কাঁধে মাথা রাখে। নায়েল তার মাথাটা হেলিয়ে দেয়। এক বিষণ্ণ প্রভঞ্জনে আবদ্ধ ঘর। ভাটা পড়ে গেছে খুশির জোয়ারে। চাঁদহীন আকাশের অমানিসা লেগেছে আজ। শ্রান্ত সুরে বলে উঠে অর্হিতা। আপনি এত চিন্তা করবেন না নায়েল। এতে আপনার শরীর খারাপ করবে। গত দুদিন ধরে ঠিকমতো খাচ্ছেন না আপনি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে অর্হিতা। আর আপনি খাওয়ার কথা বলছেন? মাহিমের সাথে কি করে লড়ব আমি? অর্হিতা নরম সুরে বলল। একটা জিনিস ভেবে দেখেছেন, মাহিম হাওলাদার মিউচুয়ালে যেতে চাচ্ছেন। কেন বলতে পারেন? নায়েল মাথা আলগা করে। ঘাড় ঘুরিয়ে সন্নিগ্ধ চোখে তাকাল। অর্হিতা নিম্ন স্বরে বলল। মাহিম হাওলাদার জানেন কেস করতে উঠলে তিনি ঝামেলায় পড়বেন। তিনি তার ক্ষমতা ব্যবহার করছেন না, কারণ এসব করলে এই খবর আরও বিস্তৃত হবে। মাহিম হাওলাদারের বর্তমান স্ত্রী কিংবা তার শ্বশুর পক্ষের লোক জেনে যাবেন। তাই তিনি মিউচুয়াল সেটেলমেন্ট চাচ্ছেন। তো আর কি? যেই ক্ষমতা তার সবচেয়ে বড় হাতিয়ার, সেই ক্ষমতাই তার সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু আমাদের কাছে আছে ভালোবাসার শক্তি। মহামান্য বিচারপতিও মানুষ। তিনিও কারো বাবা, মা, তিনি অবশ্যই বুঝবেন। পিউ আপনার কাছে ভালো থাকবে নায়েল। আপনি এতদিন বাবার দায়িত্ব নিভিয়েছেন। এবার মেয়ে হিসেবে পিউকে ওর দায়িত্ব নেভাতে দিন। পিউ বাধ্য করবে তাদের। শিশুরা শুধু ভালোবাসা চায়। আর আপনি পিউর ভালোবাসার আধার। আপনাকে ছেড়ে ও কোথায় যাবে? নায়েলের বিক্ষিপ্ত মন শান্ত হতে নারাজ। পিউলির ঘুমন্ত, নিষ্পাপ মুখে অবিশ্রান্ত চুমু খেতে থাকে। অর্হিতার মনে হল তার স্বামীর চোখের কোণ ঘেঁষে জলকণা খসে পড়ল। একটা রেস্তোরাঁয় মুখোমুখি বসে আছে সুহাস আর মাহিম। সুহাস হেসে হেসে বলল, লিগ্যাল নোটিশ কি ওদের ভয় দেখানোর জন্য নাকি? মাহিম সরস হেসে বলল, উহু, পিউকে আমার চাই। দ্যাটস গ্রেট। তো আমায় কি করতে হবে? কিছুই না। থ্যাঙ্কস জানাতে ডাকলাম। তুমি না জানালে তো আমি জানতেই পারতাম না পিউর কথা। সেদিন অবশ্য আমার খটকা লেগেছিল। নায়েল ওমন ছেলেই নয়, যে বিয়ের আগেই। চোরা হাসল সুহাস। কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে বলল, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। কে কি তাতে আমার কিছু যায় আসে না। আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। মাহিম ভ্রু কুঞ্চন করে। ভরা রেস্তোরাঁয় চোখ বুলিয়ে সন্ধানী চোখে তাকিয়ে বেখেয়ালি সুরে বলল, এতে তোমার কি লাভ? সুহাস প্রসন্ন হাসে। আমোদিত গলায় বলল, এক বাবা তার সন্তানকে ফিরে পাবে, এটাই আমার লাভ। আসি ভাই। সুহাস বের হতেই কর্কশ স্বরে বেজে ওঠে মাহিমের মোবাইল।
বাসার ভেতর পা রাখতেই শুনশান নীরবতায় গা ছমছম করে ওঠে সুহাসের। বসার ঘরের কাউচে বসে আছে সবাই। সুহাসকে দেখেই তেড়ে আসে নায়েল। সহসা সুহাসের চোয়ালে এক ভয়ঙ্কর ঘুষি বসাতেই মেঝেতে পড়ে যায় সুহাস। ধাতস্থ হয়ে সকলের দিকে শান্ত চোখে তাকায়। রাগে থরথর করে কাঁপছে নায়েল। তার ফর্সা মুখটাতে আগুন ঝরছে। বদ্ধ ঠোঁটে চলছে নির্লিপ্ততা অনুরণন। সুহাস বিগলিতে হাসে। ঠোঁটের কোণের রক্ত হাত দিয়ে ঘষে মুখে পুরে। ঠোঁট কামড়ে তির্যক হাসে। সেই হাসিতে গা জ্বালা দিয়ে ওঠে নায়েলের। নিজেকে দমাতে না পেরে ক্ষুব্ধ হয়ে সুহাসের কলার চেপে ধরে আরও কয়েকটা ঘুষি বসিয়ে শাসিয়ে উঠে বলল, কেন করলি এসব? আমার খেয়ে আমারই থালায় ফুটো করেছিস। টাকার দরকার থাকলে আমাকে বলতি। কেন খেললি এই নোংরা খেলা? সুহাস নিরুত্তাপ চিত্তে হাসে। তার কোমল আনন রঞ্জিত। অর্হিতা তটস্থ হয়ে এসে নায়েলকে সরিয়ে নিয়ে বলল, নায়েল, কি করছেন কি? থামুন। অধরের কোণ উন্মুক্ত করে হাসে সুহাস। ভারী গলায় বলল, মারতে দিন ভাবিজান। সন্তানের জন্য কষ্ট সব বাবারই হয়। বড় ভাই কতটা কষ্ট পাচ্ছে তাই দেখতে চাই আমি। নায়েল ফুঁসে ওঠে। কোনো কিছুর তোয়াক্কা না করে মেঝোতে ফেলেই সুহাসকে লাথি ঘুষি বসাতে থাকে। অর্হিতা অনেক কষ্টে নায়েলকে টেনে আনে। সায়রা মুখে আঁচল গুজে কেঁদেই যাচ্ছে। নায়েল সরে আসতেই ব্যথায় জর্জরিত দেহ নিয়ে শান্ত হয়ে আসন পেতে বসে সুহাস। রীতির দিকে শীতল চোখে চেয়ে দেখল। মেয়েটা সমানতালে কাঁদছে। শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ নড়ে যাচ্ছে সাথে। নৌসাদ সাহেব পিউলিকে নিয়ে নিজের কক্ষে বসে আছেন। যেন বাইরের কোনো কিছু পিউলির কানে না পৌঁছায়। সুহাস ক্রূর হেসে বলল, এখন কেন কাঁদছিস? আমি মরে গেলেও তোর কি? তুই কি ভেবেছিস আমি তোকে দেখিনি? তোকে তো আমি রেস্টুরেন্টের ফ্রন্ট মিররেই দেখেছি। সকলের বিস্ময় আকাশ ছুল। কৌতূহলী নজরগুলো বিদ্ধ হল সুহাসের দিকে। অর্হিতা ধরা গলায় বলল, এসব কেন করলে তুমি? কেন মাহিম হাওলাদারের সাথে হাত মিলালে? সুহাস মুচকি হাসে। তার চোখে কোনো অনুশোচনা নেই। সায়রা চিৎকার করে বলে উঠে, আমি ভাবতেও পারিনি তুই। আর একটা কথাও বলবেন না আপনি। ভ্রুকুটি করে নায়েল। অর্হিতা গোল গোল চোখে চেয়ে বলল, এভাবে কথা বলছো কেন তুমি? সুহাস সহাস্য অধরে বলল, এদের মতো মানুষের সাথে এভাবেই কথা বলতে হয়। মা হয়ে যে মানুষ নিজের সন্তানকে ফেলে আসতে পারে তাদের সাথে এর চেয়ে ভালো করে কথা বলতে পারবো না আমি। রীতির শ্বাস ভারী হয়ে এলো। অর্হিতার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। নায়েল হতচকিত। সায়রার দিকে তাকিয়ে শীতল বান ছড়ে সুহাস। অর্হিতা আওড়াতে থাকে। তার মানে এসব সুহাস তার মায়ের ওপর বদলা নিতে করেছে। অর্হিতা অসহনীয় গলায় বলে উঠে, যদি তাই হয়ে থাকে তাহলে সেখানে নায়েলের কি দোষ? তুমি তার সাথে এমন কেন করলে? বিক্ষিপ্ত হাসে সুহাস। ওঠে দাঁড়ায় সে। রসিত গলায় বলল, কেন করেছি শুনবেন? তাহলে শুনুন, আমার সন্তানের জন্য। যে পৃথিবীর আলো দেখিনি নায়েলের জন্য। পুরো ঘরে নীরবতা নেমে এলো। উদ্ভাসিত চাহনি একে অপরের পানে। রীতির হঠাৎ কি যেন হল। বুক ফেটে যাচ্ছে তার। সুহাসের সন্তান। অর্হিতা চমকিত গলায় বলল, মানে? তোমার সন্তান? হ্যাঁ, আমার সন্তান।
যে পৃথিবীতে আসার আগেই তাকে মেরে ফেলা হয়েছে। আর এসব হয়েছে নায়েলের জন্য। সুহাস রীতির দিকে তাকাল। মেয়েটার মুখটা রক্তশূন্য দেখাচ্ছে। সেদিকে অপলক দৃষ্টি রেখেই বলল, লুবানাকে আমি ভালোবাসতাম, বিয়েও করতাম ওকে আমি, কিন্তু ও আমাকে ধোঁকা দিয়েছে। নায়েলের সাথে বিয়ে ঠিক হতেই ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। খোঁজ নিয়ে জানতে পারি ওর বিয়ে ঠিক হয়েছে। অনেক বুঝিয়েছি ওকে আমি। টাকার কাছে হেরে যায় আমার ভালোবাসা। কিন্তু ও আমাকে তার চেয়েও বড় ধোঁকা দিয়েছে। নিজের এবর্ষণ করিয়েছে আমাকে না জানিয়েই। সত্য কখনো চাপা থাকে না। ফিটার্সের গ্রোথ বেশি থাকার কারণে এবর্ষণে ওর প্রবলেম দেখা দেয়। তার ট্রিটমেন্ট করাচ্ছিল ও। সেদিন ও আমার সাথে দেখা করতে এসেছিল শেষবারের মতো। পিউও ছিল ওর সাথে। এত কিছুর পর ওকে ছেড়ে কিভাবে দেই আমি? পিউর কোনো ক্ষতি আমি করতে চাইনি, কিন্তু লুবানাকে আমি ছাড়তে পারিনি। ক্রোধে বিহ্বল নায়েল তেড়ে এসে চেপে ধরে সুহাসকে। গড়গড়িয়ে বলল, তাহলে তুই সেদিন অ্যাক্সিডেন্ট করিয়েছিলি? তোদের এই নোংরামিতে আমার মেয়েকে কেন জড়িয়েছিস? যদি ওর কিছু হয়ে যেত। এতক্ষণ পাল্টা আঘাত না করলে এবার দাপিয়ে ওঠে সুহাস। একে অপরকে ছাড়ার পাত্র কেউ নয়। ভয় সিটিয়ে আছে কলরব। অর্হিতা এক হাতে কিছুই করতে পারছে না। আচানক ভয়ানক কাণ্ড ঘটল। সেন্টার টেবিলে থাকা ফ্লাওয়ার ভাস তুলে নিয়ে তা দিয়ে আঘাত করে সুহাসকে সায়রা। অনুপলেই হাত শিথিল হয় সুহাসের। সে মৃদু কম্পনে সরে আসে। মাথার পেছনে থেকে হাত আনতেই রক্তের ছড়াছড়ি। গুড় হাসল সুহাস। ফ্লাওয়ার ভাস অর্ধেক এখনো সায়রার হাতে। হাপরের মতো ওঠানামা করছে তার বুক। সুহাস সাবলীল গলায়, আমার কোনো আফসোস নেই। আমি মরে গেলেও নয়। কারো কাছে ক্ষমা চাইব না আমি। যদি চাইতে হয় তাহলে হৃতির কাছে চাইব। সুহাস তার নিভু নিভু চোখে হৃতির দিকে তাকাল। শেষ হওয়া শ্বাস টেনে বলল, আই এম সরি রীতি। না চাইতেও তোমাকে ভালোবেসেছি আমি। এতবার ধোঁকা খেয়েও তোমাকে ভালোবাসা সহজ ছিল আমার জন্য। পারলে ক্ষমা করে দিও আমায়। ধপাস করে একটা শব্দ হল। সুহাসের ভারী শরীর পতিত হল মেঝের বুকে। সায়রা উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়ে বলল, সুহাস, বাবা আমার ওঠ। সুহাস নিশ্চেতন। পাথর মূর্তি রীতি সম্বিত ফিরে পেল সুহাসের পড়ে যাওয়ার আওয়াজে। দৌড়ে এসে সুহাসের শার্ট খামছে ধরল। নম্র সুরে বলল, সুহাস, এই সুহাস, ওঠো। সুহাসের সাড়া না পেয়ে ডুকরে ওঠল রীতি। জমাট গলায় বলল, এইটা কি করলে খালামনি? এইটা তুমি কি করলে? এখন আমার সন্তানের কি হবে? ও কাকে বাবা বলে ডাকবে? সায়রা আর হৃতির বিলাপে বাতাস ভারী হয়ে ওঠল। অর্হিতা চঞ্চল পায়ে এসে সুহাসের নাকের কাছে হাত নিয়ে তাড়া দিয়ে বলল, নায়েল, দাঁড়িয়ে আছেন কেন? অ্যাম্বুলেন্স ডাকুন। সুহাসের শ্বাস চলছে। ঘটে যাওয়া তড়িৎ বেগের ঘটনায় বিবশ হয়ে আছে নায়েল। হাসপাতালের সফেদ বিছানায় আধশোয়া হয়ে বসে আছে সুহাস। এক সপ্তাহ ধরে এই বিছানাই তার সঙ্গী। ফিনাইলের তীক্ষ্ণ গন্ধ আর বদ্ধ পরিবেশে থমকে আছে সুহাসের মস্তিষ্ক। তার পায়ের কাছে বসে আছে রীতি। সফেদ পর্দাটা একপাশে সরিয়ে ভেতরে ঢুকে অর্হিতা। তার নরম পায়ে কোনরূপ ছন্দপতন হল না। সুহাসের নিকটে এসে থামে সে।
সুহাস নতজানু হয়ে আছে। অর্হিতা শান্ত গলায় বলল, কেমন আছো সুহাস? সুহাস তাচ্ছল্য হাসল। কটাক্ষ করে বলল, যেমনটা রেখেছেন। পিউ কোথায়? অর্হিতা গুড় হাসল। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, আজ কোর্টে হিয়ারিং আছে। সুহাস নড়ে বসল। ঝকঝকে গলায় হৃতিকে বলল, আমার মোবাইল এনেছ? রীতি নিঃশব্দে মাথা ঝাঁকায়। পার্স থেকে বের করে সুহাসের মোবাইলটা এগিয়ে দেয়। সুহাস মোবাইলটা নিজের হাতে নিয়ে একটা চাপা শ্বাস ফেলে বলল, লুবানার অ্যাক্সিডেন্টে আমার কোনো হাত নেই। নিজের ক্রোধে হিতাহিত জ্ঞান হারিয়ে ও ঠিকভাবে ড্রাইভ করতে পারেনি। পাপ কাউকে ছাড়ে না। ওর পাপের শাস্তি ও পেয়েছে। আমাকে ধোঁকা দিয়েছে, জীবন ওকে ধোঁকা দিয়েছে। না হলে ভাবুন, এত বড় অ্যাক্সিডেন্টে পিউ কি করে বেঁচে গেল। অর্হিতা ব্যস্ত গলায় বলল, তাহলে মিথ্যে বললে কেন? আর পিউ তোমাকে চিনতে কেন পারেনি? সুহাস বেখেয়ালি গলায় বলল, ওইটুকুন মস্তিষ্কে কত মনে রাখবে। আমি তখন ক্লিনশেভে ছিলাম না। অর্হিতা দীর্ঘশ্বাস ফেলল। সুহাস হাতের মোবাইলটা অর্হিতার দিকে এগিয়ে দিয়ে বলল, এইটা নিন। আশা করি আপনাদের কাজে লাগবে। পিওর কাস্টাডি পেতে এইটা আপনাদের সাহায্য করবে। অর্হিতা কপাল কুঞ্চন করে। ভ্রুযুগলে ভাঁজ তোলে। কৌতূহলী চোখে চেয়ে থাকে মোবাইলটার দিকে। একটা মোবাইল কি করে তাদের পক্ষে লড়তে পারে, যেখানে তাদের এত চেষ্টাও কিছু করতে পারছে না। মাহিম তার রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়েছে। আদালতে উপস্থাপন করেছে, নাইল ইচ্ছে করে তার সন্তানকে নিজের কাছে রেখেছে যাতে করে সঠিক সময়ে কাজে লাগিয়ে তার সম্পত্তি হাতাতে পারে। অর্হিতার দিকে তাকিয়ে সাবলীল সুরে বলতে থাকে সুহাস, মাহিম হাওলাদার ইচ্ছে করে পরকীয়ার নাটক সাজিয়ে নিহিতাকে সরিয়েছে। তার কনফেশনের ভিডিও রেকর্ড আছে এখানে। মাহিমের ভাই মনিরের নজর ছিল নিহিতার ওপর। ও চেয়েছিল ডিভোর্সের পর নিহিতাকে বিয়ে করবে। কিন্তু নিহিতা কোনোভাবেই রাজি হয়নি। মনির পিউর কথা জানতে পারে। আর ওই লোক দিয়ে নিহিতাকে সরিয়েছে যেন মাহিম ওকে পিউর কারণে ফিরিয়ে নিতে না পারে। ওর অডিও কনফেশন আছে এতে। তবে মনির নেশায় বুধ। আদালত সরাসরি গ্রহণ না করলে ভয়েস টেস্টে বুঝতে পারবে এইটা মনিরেরই কণ্ঠ। পিউর কোনো ক্ষতি আমি কখনো করতে চাইনি। শুধু চেয়েছি যে যন্ত্রণা আমি পেয়েছি তা নাইলও অনুধাবন করুক। সুহাসের গলা কম্পিত হচ্ছে। চোখ ঝাপসা হয়ে এসেছে। অর্হিতা ভিডিও দেখল আর অডিওটাও শুনল। এইবার অর্হিতা নিশ্চিত কেস তারাই জিতবে। ছোট্ট করে শ্বাস ফেলে বলল, যাকে কষ্ট দিতে চেয়েছ আদৌ কি তার চেয়ে বিন্দু পরিমাণ কষ্ট তোমার কম হয়েছে? সুহাস দুই হাত দিয়ে মুখ চেপে ধরল। তার ক্রন্দনরত অশ্রুসিক্ত আনন সে কাউকে দেখাতে চায় না। রীতি শশব্যস্ত হয়ে উঠে আসে। সুহাসের দুই হাতে নিজের হাত ছুঁয়ে ধরে। অর্হিতা মিষ্টি হাসে। বেরিয়ে আসে সেখান থেকে। মুখের উপর থেকে সুহাসের হাত সরিয়ে তার বুকের কাছে খামছে ধরে রীতি। মুখ গুজে দেয় তার বুকে। ঝোড়ো ঝোড়ো করে কেঁদে ফেলে। সুহাসের টি শার্ট ভিজে যাচ্ছে রীতির চোখের নোনা জলে। সুহাস কপট রাগ দেখিয়ে বলল, এখন কাঁদছিস কেন? আমি তো খারাপ। আমি মরে গেলেই ভালো। ভেজা গলায় হেঁচকি তুলে তুলে রীতি বলল, আমি তোমার জীবনে প্রথম নারী নই, এই আপোষস আমার কোনোদিনও যাবে না সুহাস। দুই হাতে বুকের পাটাতনে পিষে ধরে হৃতিকে সুহাস।
জমাট গলায় বলল, আমার পবিত্র ভালোবাসাকে আমি চিনতে পারিনি, এই আক্ষেপ আমার কখনো কমবে না। টেবিলের উপর দাঁড়িয়ে লাফিয়ে যাচ্ছে পিউলি। তার খুশিতে জোয়ার এসেছে। টেবিলে রাখা কেকের ক্রিমে আঙুল ঢুকাতেই অর্হিতা চেঁচিয়ে ওঠে। পিউসোনা, কি করছো? নষ্ট হয়ে যাবে কেক। পিউলি অসহায় মুখ করে বলল, আমি কেক খাব। খাবে তো? সুহাস আঙ্কল আসুক। কখন আসবে? এই তো এক্ষুনি। পেছনে থেকে আকস্মাৎ জবাব ভেসে আসে। চোখের পলকে বাবাকে দেখে পিউলির খুশি দ্বিগুণ হয়ে এলো। নায়েলের বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, পাপা, আঙ্কল এখন আসবে? এসে পড়েছে। ওই যে দেখো। রীতি আর সুহাসকে ছাদ থেকে বাড়ির গেইটে দেখেই নেমে আসে নায়েল। বাড়ির ভেতরে পদার্পণ করে তারা। পিউলি নায়েলের কোল থেকে নেমে অগোছালো পায়ে দৌড়ে সুহাস কাছে যায়। ঝপ করে তার পায়ের দিকটা জড়িয়ে ধরে পিউলি। সুহাস হাঁটু ভেঙে বসে। পিউলির ঝকঝকে দাঁতের হাসি, চোখের তারায় প্রাণের উচ্ছ্বাস দেখে নিজেকে রুখতে পারল না সে। নিবিড় মায় জড়িয়ে ধরল পিউলিকে। কিছুক্ষণ শান্ত হয়ে থাকে। পিউলিকে নিজের থেকে আলাদা করে এলোপাথারি চুমু খায়। পিউলি মর্মভেদী গলায় বলল, তুমি ডাক্তারের কাছে গেছিলে আঙ্কল? তোমায় মাথায় ব্যথা। ডাক্তার তোমাকে মেরেছে? না, সোনা। কেউ মারেনি আমায়। কেউ না। একপাশে স্থবির হয়ে দাঁড়িয়ে থাকা সায়রার দিকে দৃষ্টি নিক্ষেপ করল সুহাস। দৃষ্টি ফিরিয়ে এনে ওঠে দাঁড়ায়। পিউলি প্রাণোচ্ছল হাসে। সুহাসের আঙুল চেপে ধরে বলল, এসো আঙ্কল, এসো। মামুনির তোমার জন্য কেক বানিয়েছে। খাবে, এসো। ডাইনিং টেবিলের কাছে টেনে নিয়ে আসে সুহাসকে পিউলি। চেয়ারে উঠে দাঁড়িয়ে নিজের অবস্থান পাকা করে। ঝলমলে গলায় বলল, মামুনি, কেক খাব। অর্হিতা আদুরে গলায় বলল, আচ্ছা, আচ্ছা। অর্হিতার ঠোঁটের কোণে রাঙা হাসি। কৃতজ্ঞতার সুরে বলল, ধন্যবাদ দেব না তোমাকে। আপন মানুষদের ধন্যবাদ দিতে নেই। তারা হৃদয়ের কাছাকাছি থাকে। তোমার প্রতিহিংসা যতটা আমাদের পুড়িয়েছে তার চেয়ে অধিক তোমাকে। তাই আজ তুমি আবারও খাঁটি সোনায় পরিণত হয়েছে। পিউকে নিয়ে নায়েলের যে ভয় তা আর নেই। এখন থেকে পিউ সম্পূর্ণ আমাদের। নিহিতা তার ন্যায়বিচার পেয়েছে। মাহিম হাওলাদার তার পাপের শাস্তি। তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, মনিরের জেল হয়েছে। সত্যের জয় সর্বত্র, তা আরেকবার প্রমাণিত। আমরা সবাই তোমার প্রতি কৃতজ্ঞ সুহাস। সুহাস হাসল না। তার অন্তঃকরণ ব্যথিত। মোমের মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল সে। নায়েল এগিয়ে গিয়ে কোনো কথা ছাড়াই সুহাসকে আলিঙ্গন করে। সুহাস মুক্ত শ্বাস ফেলে। নায়েল ধন্যবাদ জ্ঞাপন করে বলল, আই এম সরি সুহাস। রাগের বশে তোমার গায়ে হাত তুলে ফেলেছি। না, আপনার জায়গায় আমি হলেও তাই করতাম। নিজের সন্তান হারানোর কষ্টে ভুলেই গেছিলাম আমি যা করছি তা ঠিক নয়। সেখানে আপনার কোনো দোষ নেই। আই এম সরি। নায়েল তার হাত আলতো করে বুলাতে থাকে সুহাসের পিঠে। পিউলি চট করে চিৎকার করে উঠে, আমি কেক খাব। সুহাস আঙ্কল, কেক কাটো। পিউলির এই কেক খাওয়ার তাড়নায় উপস্থিত সকলে সশব্দে হেসে ওঠে। ব্যাগ ভর্তি করছে কাপড়। সেই দিকে বিবশ চাহনি রীতির। আর্স্ট গলায় বলল, আমরা কি সত্যিই চলে যাব?
সুহাস ব্যাগের চেইন লক করে বলল, হুম, আজই। রীতি কৌতূহলী চোখে চেয়ে বলল, কোথায় থাকবো আমরা? আপাতত কোনো হোটেলে। দুদিনের মধ্যে আমি কোনো বাসা খুঁজে নেব। এসো আমার সাথে। রীতি দ্বিরুক্তি করল। অজানা উদ্দেশ্যে পা বাড়ায় সুহাসের সাথে। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে পিউলি। কেঁদে কেটে একাকার। সে কিছুতেই সুহাসকে যেতে দেবে না। সুহাস মানতে নারাজ। তার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। পিউলি নায়েলের হাত ধরে দাঁড়িয়ে আছে। সবাই নীরব নিস্তব্ধ। নৌসাদ সাহেব সুহাসের সামনে এসে দাঁড়ান। একটা অজ্ঞাত সংকোচে লোকটার দিকে তাকাতে ইচ্ছে হল না সুহাসের। নৌসাদ সাহেব ছোট্ট করে বললেন, ধন্যবাদ। সুহাস ঝট করেই বিস্মিত চোখে তাকাল। তিনি ফের বললেন, আমাকে তৃতীয়বারের মতো বাবার স্বাদ আস্বাদন করানোর জন্য। সুহাস কল্পনাতীত অবাক হল। নৌসাদ সাহেব নিজের গরজে বললেন, আজ থেকে আমার দুটো ছেলে। তুমি না হয় আমাকে খালুজান বলেই ডেকো। সুহাসের আখিপল্লব সিক্ত হয়। নিজের রোদন দমিয়ে রাখে সে। সায়রা দুই হাত জোর করে ছেলের সামনে দাঁড়ালেন। সুহাসের তাকাতে ইচ্ছে হল না। কেন তাকাবে সে? যখন মায়ের রুমে তার ঘুমানোর কথা ছিল, তখন কোথায় ছিল সে মা? বজ্ররাতে ভয় থেকে বাঁচতে যখন মায়ের বুকে লুকানোর কথা ছিল, তখন কোথায় ছিল সে মা? তবে আজ কেন স্নেহের রিক্তথালা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে? সায়রার কপল বেয়ে নামছে প্রস্রবণ। অর্হিতা সমহিমায় বলল, খালামনি যা করেছে তা ভুল ছিল না। নারী বলে যে তাকে স্বামীর অত্যাচার সহ্য করে পড়ে থাকতে হবে তার কোনো মানে নেই। যদি সেদিন ওই পরিবার থেকে খালামনি বেরিয়ে না আসত তাহলে আদৌ তাকে তারা বাঁচতে দিত? আমাদের সমাজে এমন অনেক নারী আছে যারা স্বামী এবং তার পরিবারের অত্যাচার, বঞ্চনা সহ্য করে পড়ে থাকে। তাদের শেষ পরিণতি হয় আগুনে ঝলসে যাওয়া, না হয় স্বামীর হাতে খুন। তোমার মা এখনো বেঁচে আছে সুহাস। মাতৃত্ব এক সুপ্ত অনুভূতি। তার পরিস্ফুটন ঘটে সন্তানের উপস্থিতিতে। নায়েল আর নিহিতাকে খালামনি জন্ম দেননি। তার জঠরে জন্ম না হওয়া সত্ত্বেও তাদের তিনি মায়ের স্নেহ দিয়েছেন। সেখানে তুমি তার রক্তে জন্ম নিয়েছ। তোমায় কতটা ভালোবাসে তা তুমি চিন্তাও করতে পারবে না। সুহাসের শ্বাস ভারী হয়। রাগের চিতায় আগুন ধরিয়ে তার বিসর্জন করে সে। হুমড়ি খেয়ে মায়ের বুকে পড়ে সুহাস। মা ছেলের মিলবন্ধনে সকলের নেত্র সিক্ত হয়। অর্হিতা সুডল গলায় বলল, শেষ ভালো যার, সব ভালো তার। শরতের স্নিগ্ধ সকাল। মিষ্টি, শীতল মলয়ে আবিষ্ট দিবসের প্রথম প্রহর। নরম রোদের ঝিলিক দেওয়া হাসিতে আকণ্ঠ ডুবে আছে মেদিনী। গোলাপি রঙের একটা ছোট্ট তুলতুলে নরম শরীর হাত পা ছড়িয়ে খেলছে। ছোট্ট দেহটির খেলায় মত্ত হাত পায়ের ছোড়াছুড়িতে পুলকিত পিউলি। হৃষ্ট তার অন্তরিন্দ্রিয়। অবিন্যস্ত হাসিতে আন্দোলন হচ্ছে বহমান সমীরণে। পিউলিকে থামিয়ে দেয় রীতি। মিঠে গলায় বলল, এমন করে না পিউ। বাবু ব্যথা পাবে। আমি বাবু কোলে নেব। রীতির ছোট্ট হাওয়াই মিঠাইটিকে কোলে নেবার তীব্র আকাঙ্ক্ষায় দিবস কাটে পিউলির। কিন্তু এত ছোট শরীর পিউলি সামলাতে পারবে না বলে রীতি বিরোধ করে। আজও তার ব্যতিক্রম হল না। ঘণ্টাখানেক বসে থেকে নিজের ইচ্ছেকে দমাতে পারল না পিউলি। মুখ ফুটে বলেই ফেলল,
রীতি চোখে হাসল, আদুরে গলায় প্রশ্ন করল, বাবু নেবে? পিউলি ঝড়ের বেগে মাথা ঝাঁকিয়ে বলল, হু হু। রীতি তার ছোট্ট পরিটাকে ক্রোড়ে নিয়ে অতলান্ত মায় চুমু খেল। নিজের পাতলা অধরের স্পর্শ এঁকে দিল তার ছোট্ট পরিটার চিবুকে। গহন হাসল বাচ্চাটি। তাকে অতি সাবধানে আসন করে বসা পিউলির কোলে দিল। পিউলি আপ্লুত। ঝড় শেষে সোনালি রোদ্দুরের এক চিলতে খুশির তোর উপচে পড়ছে তার চোখে। বাচ্চাটিকে আঁকড়ে ধরল পিউলি। রীতি সহাস্য অধরে বলল, বাবু ভালো লাগে পিউ? হা। তোমার বাবু চাই? হা। রীতির মাথায় দুষ্টুমি খেলে গেল। নিম্ন স্বরে বলল, তোমার পাপাকে বলবে তোমার জন্য একটা বাবু নিয়ে আসতে। সুহাস আঙ্কল যেমন নিয়ে এসেছে। পিউলি চোখের পাল্লা বিস্তৃত করে খুশিতে আত্মহারা হয়ে বলল, সত্যি? হুম। তুমি বাবুকে নাও, আমি পাপার কাছে যাব। রীতি চটজলদি মেয়েকে নিয়ে নেয়। পিউলির বাচ্চা মন তুরন্ত, বেসামাল, বেপরোয়া। তার গন্তব্যস্থল এখন নাইল। ব্যথা বেড়েছে মা? সায়রা ব্যথামিশ্রিত গলায় বললেন। হ্যাঁ, 2 দিন ধরে কেমন কনকন করছে পাটা। সুহাস মায়ের পায়ের কাছে বসে আছে। সায়রার বাতজনিত ব্যথা ভীষণ রকম বেড়েছে। অর্হিতা আশ্বাসিত গলায় বলল, তোমাকে চিন্তা করতে হবে না। আমি নায়েলকে বলেছি, সে কাল ডাক্তারের কাছে নিয়ে যাবে। সুহাস মৃদু আপত্তি করে বলল, তার দরকার নেই। কাল আমার সাপ্তাহিক ছুটি। আপনি সিরিয়াল দিয়ে রাখবেন, আমি নিয়ে যাব মাকে। গলা খাকরি দিলেন নৌসাদ সাহেব। রসালো গলায় বললেন, সায়রা, 2 ছেলের আর তাদের বউদের সেবায় আজকাল বোধহয় তুমি একটু বেশিই অসুস্থ হয়ে যাচ্ছ। অর্হিতা চোরা হাসল। সুহাস চোখে হেসে নতজানু হল। তার কাঁধে হাত রাখল অর্হিতা। মখমলে গলায় বলল, মা তো 2 জন, শুধু একজনের খেয়াল রাখলে হবে? অপ্রগল্ভা হাসিতে বিস্তৃত হয় সুহাসের ঠোঁট। তার চোখ ভারী হয় নোনা জলে। একটা সাদা রঙের বেবি স্যুট পরিয়ে তোয়ালে পেঁচিয়ে মেয়েকে কোলে তুলে নিল রীতি। সুহাস কক্ষে প্রবেশ করেই ব্যস্ত হয়ে বলল, ওকে আমার কোলে দাও। রীতি প্রতিবাদ করে বলল, না, তুমি সিগারেট খেয়ে এসেছ। ভ্রু কুচকায় সুহাস। নিজের গায়ের গন্ধ শুকে বলল, তোর নাকে সমস্যা? নাকের ডাক্তার দেখা। সরো এখান থেকে। মসৃণ চোয়াল দৃঢ় করে সুহাস। বলল, তুই দেখেছিস, সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি আমি। ভেঙচি কাটে রীতি। চটপটে গলায় বলল, মিথ্যে বলছ তুমি? মিথ্যে নয়, বাবুর জন্মের পর থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি আমি। দে ওকে আমার কাছে। তুলোর পেজাটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল সুহাস। গোলাপি রঙের নরম হাওয়াই মিঠাই। বাচ্চাটি নির্বিঘ্নে ঘুমোচ্ছ। তার 1.5 সেমিয়ের লাল ঠোঁটের মাঝে জিভের ঢগা বের করে চুকচুক করছে। তাতে কোনো শব্দ না হলে সুহাসের কানে বেজে উঠল কিছু একটা। রীতি অনিমিক চেয়ে রইল। মেয়েকে পেয়ে যেন জান্নাত পেল সুহাস। মেয়ের একটু কান্না তার বুকে রক্তক্ষরণ ঘটায়। কালো অতন্দ্রী রাত কাটিয়েছে সে। সারা রাত মেয়েকে নিয়ে পায়চারি করেছে। উদ্ভ্রান্তের মতো কিছু একটা খুঁজে চলছে নায়েল। সে ক্লান্ত, বিরক্ত, বিতৃষ্ণ। ঘণ্টা ভরে খুঁজেও কাঙ্ক্ষিত বস্তুটির দেখা মিলল না।
ছুটে এসে বাবার পেছনেই দাঁড়ায় পিউলি। ঝলঝমে গলায় বলল, পাপা, বাবু নেব। নায়েল এধার ওধার হাতড়িয়ে যাচ্ছে। বেখেয়ালে বলল, রীতি আন্টিকে গিয়ে বলো। না, আমাদের বাবুকে নেব। আমাদের বাবু কোথায় পাব? ডাক্তারের কাছ থেকে আনবে। সুহাস আঙ্কল তো ডাক্তারের কাছ থেকে বাবু এনেছে। পিউ সোনা, ডাক্তার আঙ্কল বাবু দেয় না। মামুনিকে গিয়ে বলো। এসব কি বলছেন? অর্হিতার কর্কশ স্বরে সচল হয় নায়েলের মস্তিষ্ক। সে চট করে ফিরে তাকায়। মনে করার ভঙ্গিতে চোখ পিটপিট করে বলল, আমি কি ভুল কিছু বলেছি? আসলে খেয়াল করতে পারিনি। কি বলছিলে পিউ? পিউলি অদ্ভুত দৃষ্টিতে বাবার দিকে চাইল। অর্হিতা মিষ্টি করে আদেশ করল, পিউ সোনা, দুধ রেখে এসেছি। ফিনিশ করে এসো। ওকে মামুনি। অর্হিতা মেকি রাগ দেখিয়ে বলল, এসব কি বলছিলেন ওকে? ব্রিরা চাহনিতে মিয়ে গলায় বলল নায়েল, আসলে আমি খেয়াল করিনি। কি এক ছন্দ দিয়েছেন, মিলাতেই তো পারছি না। আপনি পারবেনও না। দুটো লাইন মিলাতে পারে না, সে নাকি আবার হায়ার ম্যাথে টপ করেছে। এই আপনি টুকলি করে টপ করেননি তো? নায়েল চিবুক গুজ করে বলল, প্লিজ এবার তো বলুন। বলবো না। মাথা ভারী গিরগিটি। যতক্ষণ পুরো টাস্ক কমপ্লিট না হচ্ছে ততদিন আমাদের বিছানা আলাদা। আরে এই শুনুন। শুনল না অর্হিতা। গুটগুট করে নায়েলের কোনো তোয়াক্কা না করেই চলে গেল। নায়েল বিধ্বস্ত। তাকে একটা টাস্ক দেওয়া হয়েছে, সেইটা কমপ্লিট করতে পারলেই সারপ্রাইজ। কিন্তু বিধিবাম। নায়েল কিছুতেই অর্হিতার দেওয়া কবিতাংশের মানে বের করতে পারছে না। একাকিত্বের সঙ্গী হয়ে যুগলবন্ধী। বর্ষণের সন্ধ্যায় চায় ওরা ধোয়ায়। কালো রঙের ছাপ হয়ে জীবনের ধাপ। চলতে শেখায় সুদূর পথ হয়ে সহচর। নায়েলের মাথা ঝিম ধরে যায়। একটা মিলাতে পারলে তো আরেকটা মিলে না। সব এলোমেলো করে ফেলেছে ঘরের। হঠাৎ অর্হিতার বইয়ের দিকে নজর পড়ল নায়েলের। তারপর চিরকুটটি আবার পড়ল। হাসি খেলে খেল তার অধরে। মানুষের একাকিত্বের সঙ্গী বই। বই পড়তে গেলে অবশ্যই তার সাথে কানেক্টেড হওয়ার প্রয়োজন, না হলে আসল স্বাদ আস্বাদন করা যায় না। কালো রঙের সেই শব্দগুলোই জীবনে প্রতিটি বাড়ন্ত ধাপে আমাদের সমাজ, সভ্যতা, সংস্কৃতির সাথে পরিচয় করাই। দীর্ঘ পথ পাড়ি দিতে বই আমাদের এক অপ্রতিরোধ্য সহচর। নায়েল দৌড়ে গিয়ে অর্হিতার বই হাতাতে থাকে। কিছু একটা তো সে পাবেই। এবং পেয়েও যায়। 3টি অক্ষর। একে অপরের সাথে অনুসূত শব্দটি আরেকবার ধাক্কা লাগালো নায়েলের মস্তিষ্কের নিউরনে। জঠর। এইটা আবার কি? নায়েল সেই শব্দের অর্থ জানে, কিন্তু এর সাথে সারপ্রাইজের কি সম্পর্ক তা তার বোধগম্য হল না। জঠর লেখা কাগজটির সাথে আরেকটা ছোট্ট চিরকুট আছে। তাতে লেখা, ধন্য কন্যা ধন্য, রূপে লাবণ্য। তোমাতেই পূর্ণ, তুমি বিহীন শূন্য। নায়েলের সত্যি এবার রাগ হল। এই মেয়েটা তাকে জ্বালিয়ে শেষ করবে। এত টেনশন তো সে তার ভাইবা পরীক্ষার দিনও করেনি। নায়েল বাম হাতের তর্জনী দিয়ে কপাল চুলকাতে থাকে। ভাবতে থাকে, যাই হোক মেয়েলি জিনিস হবে। নায়েল ঘরময় হাঁটতে থাকে। আর ভাবতে থাকে অর্হিতার ব্যবহৃত জিনিসগুলোকে। বিদ্যুৎ চমকাল তার চোখের তারায়। কসমেটিক্স। কোনো মেয়েকে লাবণ্যময়ী করে তোলে বিভিন্ন প্রসাধনীর নিখুঁত ব্যবহার।
একজন নারীকে পারফেক্ট করে তোলে। নাইল কাবার্ড খুলে অর্হিতার প্রসাধনীর ড্রয়ারের চিরুনি তল্লাশি চালায়। মিলে যায় তা সে খুঁজছিল। এখানেও 3টি অক্ষর। মাতৃত্ব। অধর ছড়িয়ে মুক্ত শ্বাস ফেলে নাইল। আরও একটা চিরকুট। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, ক্লান্ত শরীর, শ্রান্ত মন, বিষাদ তরি টলমল, শিয়র ছুঁয়ে নরম মন, দীর্ঘ রজনী, রঙিন ভোর। নাইলের মাথা চক্কর দিয়ে ওঠল। কপালের কুঞ্চনে এবার বিরক্তি। টনটন করছে শিরা। নাইল শব্দগুলো আওরাল। জঠর, মাতৃত্ব। গর্ভাশয়, মা। আচমকা খুশির হাসিতে ঝনঝনিয়ে উঠল নাইলের দীর্ঘকায়া। তার দম আটকে আসছে। মাথার উপর দ্বিগুণ হারে প্রেসার ফেলছে নাইল। সে চিরকুটটি আবার দেখল। বারবার আওড়াতে থাকল বাক্যগুলো। আধার ফুরে উঠল রূপলি চাঁদ। টেনিস বলের মতো ড্রপ খেলে গেল একটা শব্দ, বালিশ। সারাদিনের ক্লান্ত দেহের একমাত্র প্রশান্তি একটা দীর্ঘ ঘুম। সেই ঘুমের জন্য প্রয়োজন একটা নরম বালিশ। এক ঘুমে রাত কাটিয়ে ভোর। নাইলে শশব্যস্ত হয়ে তাদের শিয়রের বালিশগুলো সরিয়ে ফেলে। সেখানে সাদা রঙের একটা খাম। নাইল দ্রুত হাতে সমুদ্রসম উচ্ছ্বাস নিয়ে খামটি খুলে ফেলে। তাতে প্রেগন্যান্সির কিট রাখা। সে খুশিতে আত্মহারা। তার চোখের মনির সামনে দুটো লাল রঙের দাগ জ্বলজ্বলে। নাইল অধৈর্য হয়ে নিচে নেমে আসে। অর্হিতাকে খুঁজতে থাকে। নাইলের মোবাইল বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশের স্নিগ্ধ, মনোহারী কণ্ঠ, আমি ছাদে। নাইল সময় ব্যয় করল না। অর্হিতার নীরব সম্মতি তাকে অদম্য, দুর্দমনীয় করে তুলল। ছাদে এসেই অর্হিতাকে ঝাপটে ধরে সে। অর্হিতা অবাক। নাইলের পুরো দেহে কম্পন শুরু হয়েছে। অর্হিতা বিচলিত গলায় বলল, আপনি ঠিক আছেন নাইল? নাইল কোনো কথা বলল না। সূর্য রশ্মিও যেন লজ্জা পাচ্ছে তার খুশিতে। সূর্যের আলো নিষ্প্রভ হয়েছে। বেশ কিছু সময় স্থির থেকে সোজা হয় নাইল। দিনের ম্লান আলোতেও তার চোখের জলকণা চিকচিক করছে। অর্হিতা মুচকি হেসে বলল, এত ইমোশনাল হচ্ছেন কেন? নাইল ঝপ করেই আবার জড়িয়ে ধরে অর্হিতাকে। দূরের পাখিরা কিচিরমিচির শুরু করেছে। আকাশের ভাঁজে লুকিয়ে থাকা মেঘরাশি চুপি চুপি কথা বলছে। তারা শরিক হচ্ছে নাইলের খুশিতে। আচমকা আকাশে অসিত জলদের আনাগোনা শুরু হল। প্রভঞ্জনে শুরু হল উত্তেজনা। কিন্তু তাকে হার মানিয়ে দিল নাইলে হৃৎপ্রকোষ্ঠের প্রমত্তা খুশি। বাবা হওয়ার খুশি। ধন্যবাদ, ধন্যবাদ মিসেস অর্হিতা। আকাশ ছেয়ে গেল কালো মেঘে। উত্তাল হল সমীরণ। তাতে শীতলতার সাথে পাগলামি। সেই ঝড়ো হাওয়ায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল দুই মানবমানবী। একে অন্যকে পূর্ণ করার প্রাণাবেগ যেন শেষ হওয়ার নয়। ঝড়ো বাতাসে অর্হিতার চুল উড়ে তার মুখ ঢেকে ফেলল। সেই চুল আলতো হাতে সরিয়ে দিল নাইল। আকাশের বুকে ব্যবচ্ছেদ ঘটিয়ে শুরু হল হিমশীতল বর্ষণ। ভেজা শরীরে একে অন্যের মোহে আটকে গেছে নাইল অর্হিতা। নিজেদের দূরত্ব ঘুচিয়ে নেয় নাইল। অর্হিতার ভেজা ওষ্ঠাধরে গাঢ় স্পর্শ আঁকে। বৃষ্টির ফোঁটায় নয়, স্বামীর আদুরে স্পর্শে কেঁপে উঠে অর্হিতার দেহ। কাতর চোখ জলসিক্ত। নাইল বর্ষণ বিদীর্ণ করে তার ভরাট পুরুষালী গলায় বলল, ধন্যবাদ,
আমার পিউলিকে আপন করে নেওয়ার জন্য। ধন্যবাদ আমার পিউর মা হওয়ার জন্য। ধন্যবাদ নিজ জঠরে জন্ম না নেওয়া সত্ত্বেও পিউকে তার মাতৃস্নেহে সিক্ত করার জন্য। ধন্যবাদ আমার পরিবারকে ছায়া দেওয়ার জন্য। ধন্যবাদ আমার প্রতিটি নিরাশ আশায় ভরসা হওয়ার জন্য। ধন্যবাদ শুধু শারীরিক পূর্ণ পুরুষে পরিণত করার জন্য। ধন্যবাদ এই গিরগিটির সন্তানকে নিজের জঠরে ধারণ করার জন্য। অর্হিতা লাজুক হাসে। নায়েলের মাথা গলিয়ে অধর ছুঁয়ে চিবুক বেয়ে পড়ছে শ্রাবণধারা। শরতের শ্রাবণ। স্বামীর বুকে আস্ত কিল বসায় অর্হিতা। নায়েলের বুকে মুখ গুজে বলল, ভালোবাসি। নায়েল দুই বাহুর বন্ধনে আবদ্ধ করে অর্হিতাকে। অর্হিতার জঠরে বেড়ে ওঠা সেই ভ্রূণ মাতৃগর্ভেই বাবা মায়ের প্রেম দেখছে। এক বৃষ্টিস্নাত শরতের প্রেম। সমাপ্ত।